আচ্ছা দেখো যে তাপগতিবিদ্যার আমাদের 60টা ক্লাস শেষ ইতিমধ্যে। আজকে হচ্ছে 8ম ক্লাস এবং এটাই হচ্ছে লাস্ট ক্লাস এই অধ্যায়ের। তো এই অধ্যায়ের লাস্ট ক্লাসে আমরা হচ্ছে এনট্রপি দেখবো এবং এনট্রপি সম্পর্কে হচ্ছে ম্যাথ যেগুলো আছে সেগুলো করব এবং এর সাথে সাথে কিছু অ্যাডভান্স প্রবলেম করব আমরা। তাহলে এই অধ্যায় সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে আর কি। এখন আগের ক্লাসগুলার সব কিছু ঠিকঠাক বুঝছো কিনা, আগে যেগুলো হয়েছে? ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো যে আমরা আজকে পড়ব কি এনট্রপি। তো এনট্রপি কি? কোনো সিস্টেমে তাপ শক্তি রূপান্তরের অক্ষমতা বা হচ্ছে কি দেখো বা হচ্ছে সীমাবদ্ধতা। তাহলে কোনো সিস্টেমে তাপ শক্তি রূপান্তরের অক্ষমতা বা সীমাবদ্ধতাকে এনট্রপি বলা হয়। তো এই সংজ্ঞা দ্বারা আমরা সাধারণত হচ্ছে সূত্র আনতে পারবো না, তো আমরা এই যে সূত্র নিয়ে আসার জন্য আরও একটা সংজ্ঞা পড়ব। দেখো যে একক তাপমাত্রা পরিবর্তন গৃহীত বা বর্জিত তাপের পরিমাণকে, তাহলে একক তাপমাত্রা পরিবর্তনে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণকে কি বলা হয়? এনট্রপি বলা হয়। অর্থাৎ 1 কেলভিন তাপমাত্রা পরিবর্তন করার জন্য যতটুকু তাপ কোনো সিস্টেম গ্রহণ করবে বা কোনো সিস্টেম ছেড়ে দিবে, এই তাপের পরিমাণটাকে কি বলতেছি আমরা? এটাকে বলতেছি হচ্ছে এনট্রপি। তাহলে এনট্রপিটা কি? এনট্রপি হলো একটি উষ্ণতা তান্ত্রিক রাশি যা সিস্টেমের অগোছালো অবস্থা বা বিশৃঙ্খলা কি করে? বিশৃঙ্খলা হচ্ছে নির্দেশ করে। তাহলে এনট্রপি কি? এনট্রপি একটা হচ্ছে উষ্ণতাতান্ত্রিক কি দেখো রাশি যা সিস্টেমের কি করে? অগোছালো অবস্থা বা বিশৃঙ্খলা পরিমাণ নির্দেশ করে। ঠিক আছে, তাহলে বিশৃঙ্খলার পরিমাণ কি করে? বিশৃঙ্খলার পরিমাণ হচ্ছে নির্দেশ করে, এটাই হচ্ছে এনট্রপি। তো আমরা এই সংজ্ঞাটা থেকে কি লিখতে পারবো দেখো তো, যে এই যে একক তাপমাত্রা পরিবর্তনে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটাই এনট্রপি না? তাহলে একক তাপমাত্রা পরিবর্তনে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি হচ্ছে এনট্রপি। তো এই এনট্রপি কিসের উপর হয় ভিত্তি করে? তো এখন একটা বস্তুর কথা যদি বলি, যে এইটা হচ্ছে আমাদের একটা মনে করে যে বস্তু, যেটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটার তাপমাত্রা হচ্ছে 500 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই পাশে মনে করো যে আরও একটা বস্তু আছে, এইটার তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? এইটার তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে এই যে এখান দেখো যে এই বস্তুটা থেকে এই বস্তুতে মনে করো যে কি আছে, এই বস্তুতে হচ্ছে তাপ ট্রান্সফার হবে। তাপ সব সময় কোন দিক থেকে কোন দিকে যায়? এই যে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে যায়। তো এই যে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে যাওয়ার ফলে মনে করো যে এই তাপ ছাড়বে। এই কতটুকু তাপ ছাড়লো? এই হচ্ছে 300 জুল তাপ কি করলো? 300 জুল তাপ হচ্ছে ছেড়ে দিল। এই যে ছেড়ে দেওয়ার কারণে এর সামনে কি হবে? ঋণাত্মক চিহ্ন। আর এই মনে করো যে কি করলো? 300 জুল তাপ হচ্ছে গ্রহণ করলো। তাহলে এই যে গ্রহণ করার কারণে এর সামনে কি হবে দেখো? এর সামনে একটা হচ্ছে পজিটিভ চিহ্ন হবে। এই জন্য হচ্ছে কি দেখো এখানে লেখা আছে প্লাস কত জুল, প্লাস হচ্ছে এই যে এখানে প্লাস হচ্ছে 300 জুল। তাহলে এই কি করলো? এটার ক্ষেত্রে তাপ শক্তি হচ্ছে সে গ্রহণ করতেছে, যার কারণে ডিকিউ ইকুয়াল টু প্লাস কত এত। আর এই যে এই তাপ শক্তি কি করতেছে দেখো? এই যে ছেড়ে দিতেছে, যার কারণে ডিকিউ ইকুয়াল টু মাইনাস কত জুল দেখো? মাইনাস হচ্ছে 300 জুল। এখানে কি করছে দেখো? এই জায়গায় হচ্ছে তাপ শক্তি ছাড়ছে, একটা বস্তু তাপ শক্তি ছাড়ছে আর একটা হচ্ছে গ্রহণ করছে কতটুকু? সেইটা হচ্ছে 300 জুল। তাহলে এই যে এই বিষয়টুকু বোঝা গেল। এখন এখান থেকে দেখো যে সব সময় আমরা কি করতে পারবো? এনট্রপির পরিবর্তন নির্ণয় করতে পারবো, কিন্তু আমরা কখনো শুধু এনট্রপি নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এনট্রপির কি দেখো? এনট্রপির হচ্ছে পরিবর্তন। তো এনট্রপিকে কি দ্বারা প্রকাশ করা হয়? একে এস দ্বারা প্রকাশ করা হয়। এনট্রপিকে কি দ্বারা প্রকাশ করা হয়? এনট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেল? তাহলে এনট্রপিকে আমরা কি দ্বারা প্রকাশ করব? এনট্রপিকে হচ্ছে এস দ্বারা প্রকাশ করব। এখন তুমি দেখো যে এনট্রপির যে পরিবর্তন আমাদের, তো একটা বস্তু মনে করো যে এইটা হচ্ছে একটা পি একটা বস্তু,
এই যে পি বস্তু থেকে হচ্ছে কিউ বস্তুতে কি হবে, কিউ বস্তুতে হচ্ছে তাপ যাবে বা এখান থেকে আসবে। তাহলে এই জায়গা থেকে দেখো পি তাহলে কি করবে, মনে করো যে এই বস্তু থেকে এই বস্তুতে তাপ গেল অথবা এই বস্তু থেকে এই বস্তুতে তাপ গেল, তাহলে এটা টেম্পারেচারের উপর কি করবে, টেম্পারেচারের উপর নির্ভর করবে। কতক্ষণ তাপের আদান প্রদান হবে, যতক্ষণ দুইটার টেম্পারেচার কি সমান না হয়। তাহলে এই যে তাপের পরিবর্তনটা কত হবে, আদান প্রদানটা কত হবে, ডি কিউ পরিমাণ হবে না। তো এটা কত তাপমাত্রায় হইতেছে, মনে করো টি তাপমাত্রায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো না যে টি তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটা কত, ডি কিউ। তাহলে এই জায়গায় থেকে লেখা যায় যে টি তাপমাত্রায় গৃহীত বা হচ্ছে কি দেখো বর্জিত তাপের পরিমাণ। তাহলে টি তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ, যেটাকে আমরা কত বলতেছি দেখো, যেটাকে বলতেছি হচ্ছে আমরা ডি কিউ। তাহলে অতএব এই জায়গা থেকে আমরা এটা লিখতে পারবো, একক তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ সেটা কত হবে দেখো তো, ডি কিউ ভাগ কতটুকু, ভাগ হচ্ছে টি হবে না। এখন তুমি বলো যে একক তাপমাত্রায় গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কি, আমরা কি বলি এনট্রপির পরিবর্তন। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো যে অতএব হচ্ছে এনট্রপির পরিবর্তন। তাহলে এনট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু কত লেখা যায়, ডি কিউ ভাগ কত দেখো, ভাগ হচ্ছে টি। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে এনট্রপির পরিবর্তন। তাহলে এখান থেকে আমরা যদি একক মাত্রা দেখি, তাহলে এককটা কত হবে দেখো তো, এই জায়গা থেকে এই যে এর একক হচ্ছে কি জুল, আর এখান দেখো যে টেম্পারেচারের একক কি দেখো, টেম্পারেচারের একক হচ্ছে কেলভিন। তাহলে এই জায়গা থেকে আমরা একক পেয়ে গেলাম কি, জুল পার কেলভিন। এইটুক বোঝা গেল। এখন তোমাকে যদি বলে যে এনট্রপির মোট পরিবর্তন হচ্ছে নির্ণয় করো, এটা তো ক্ষুদ্র পরিবর্তন আমরা পাইলাম। তাহলে এই জায়গা থেকে যদি আমাদেরকে কখনো বলে যে মোট হচ্ছে কি করো দেখো, মোট এনট্রপির পরিবর্তনটা হচ্ছে নির্ণয় করো, তাহলে এই জায়গা থেকে কি করতে পারবো যে মোট এনট্রপির পরিবর্তন এই যে ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ডেল এস। তাহলে ডেল এস ইকুয়াল টু কী করবো, আমরা যদি এই যে ছোট পরিবর্তনটাকে যোগজীকরণ করি তাহলে আমরা কি পেয়ে যাবো, মোট এনট্রপির পরিবর্তন পেয়ে যাবো না। তো ছোট এই যে এনট্রপিটা হচ্ছে আমাদের কত, ডি কিউ ভাগ টি না। তাহলে এই জায়গা থেকে আমরা কত লিখতে পারবো দেখো, ডি কিউ ভাগ কত, ডি কিউ ভাগ হচ্ছে টি। এই জায়গাগুলো বোঝা গেল। তাহলে আমরা কি পেয়ে গেলাম এখান থেকে, হচ্ছে আমরা এনট্রপির পরিবর্তনটা পেয়ে গেলাম, যে এনট্রপির পরিবর্তনটা কি করব, এনট্রপির পরিবর্তনটা নির্ণয় করব কিভাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এখন এনট্রপির পরিবর্তন কার ক্ষেত্রে বেশি হয় বলতো, এই যে এনট্রপির পরিবর্তনটা কার ক্ষেত্রে হচ্ছে বেশি হয় এবং কোন পদার্থের ক্ষেত্রে কম হয়। তুমি দেখো যে এনট্রপির পরিবর্তন এই যে এই ডিএসটা, যার ছোটাছুটি বেশি তার ক্ষেত্রে কি হবে, বেশি হবে, যার ছোটাছুটি কম তার ক্ষেত্রে কি হবে দেখো, তার ক্ষেত্রে হচ্ছে কম হবে। তাহলে এই জায়গা থেকে আমরা যদি বলি যে গ্যাসীয় পদার্থের হচ্ছে কি, গ্যাসীয় পদার্থের ছোটাছুটি বেশি, তাহলে এই যে গ্যাসীয় পদার্থের এনট্রপি সবচেয়ে বেশি। তারপর হচ্ছে কোন পদার্থের দেখো, তারপর হচ্ছে তরল পদার্থের, তারপর কোন পদার্থের হবে দেখো, তারপর হচ্ছে কঠিন পদার্থের। তাহলে গ্যাসীয় পদার্থের এনট্রপি কি হয়, গ্যাসীয় পদার্থের এনট্রপিটা সবচেয়ে বেশি হয়। এগুলো এমসিকিউ লাগতে পারে, এখানে এমসিকিউ লাগবে কি যে তোমার
এই বিভিন্ন ভার্সিটির ক্ষেত্রে আসতে পারে যে কোন পদার্থের এনট্রপি বেশি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি কেমন, সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপি কেমন, এই যে এরকম। তো যার ছোটাছুটি বা ছড়িয়ে পড়ার প্রবণতা হচ্ছে বেশি, তাহলে এই জায়গা থেকে লিখতে পারবা কি যে যার হচ্ছে ছোটাছুটি বা হচ্ছে কি বা হচ্ছে ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি, ঠিক আছে, তার হচ্ছে কি হবে, তার এনট্রপি বেশি হবে। তাহলে যার ছোটাছুটি বা ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি, তার হচ্ছে কি, তার এনট্রপি বেশি। তাহলে তার এনট্রপি হচ্ছে কি, তার এনট্রপি বেশি। তো এখান থেকে দেখো পরবর্তীতে আছে আমাদের প্রত্যাগামী প্রক্রিয়াই হচ্ছে কি এনট্রপি। বুঝতে পারছো কি, প্রত্যাগামী বা প্রত্যাবর্তী প্রক্রিয়াই হচ্ছে কি, প্রত্যাবর্তী প্রক্রিয়াই হচ্ছে এনট্রপি। তো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি যদি আমরা দেখি, তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া আমরা কাকে বলবো? মনে করো এইটা হচ্ছে এ একটা বিন্দু, এটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে বি একটা বিন্দু। যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে যে তাপ গ্রহণ করে বা যে তাপ বর্জন করে সে যাবে, ঠিক বি বিন্দু থেকে এ বিন্দুতে একই তাপ গ্রহণ বা বর্জন করে সে যদি ফিরে আসে, তাহলে সেটাকে কি বলবো? তাহলে সেটাকে বলবো আমরা প্রত্যাগামী প্রক্রিয়া। এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময় সে যদি গ্রহণ করে তাপ, তাহলে বি বিন্দু থেকে এ বিন্দুতে আসার সময় সে সমপরিমাণ তাপ যদি কি করে, ছেড়ে দেয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, তাই না? তাহলে এই যে এ একটা বিন্দু, এ বিন্দু থেকে মনে করো যে এইভাবে সে হচ্ছে কোথায় গেল, বি বিন্দুতে হচ্ছে গেল। তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় সে মনে করো যে কত জুল তাপ হচ্ছে গ্রহণ করছে, 50 জুল তাপ হচ্ছে গ্রহণ করছে। তাহলে বি থেকে এতে আসার সময় যদি আবার সে কত জুল তাপ ত্যাগ করে, দেখো 50 জুল ত্যাগ করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে সেটাকে আমরা প্রত্যাগামী প্রক্রিয়া বা প্রত্যাবর্তী প্রক্রিয়া আমরা বলতে পারবো। কিন্তু এরকম যদি হয় যে এ থেকে বিতে গেছে, 50 জুল হচ্ছে তাপ কি করছে, দেখো 50 জুল তাপ হচ্ছে গ্রহণ করছে, তাহলে এইটুক হচ্ছে কি 50 জুল। তাহলে এ থেকে কোথায় গেছে? বিতে গেছে। এখন বি থেকে এ আসার পথে সে মাঝপথে কি করছে, 50 জুল তাপ হচ্ছে শেষ করে দিয়েছে, তার কাছে এই যে আগের সমান হচ্ছে ই নাই। তাহলে এখান দেখো তো সে বি থেকে কোথায় আসতে পারলো? সিতে আসতে পারলো, সে কি আর এতে আসতে পারলো? বলো। তাহলে এই যে এইটা কিন্তু আমাদের কি, এইটা কিন্তু আমাদের প্রত্যাবর্তী প্রক্রিয়া না। তাহলে এটাও প্রত্যাবর্তী প্রক্রিয়া, এটাও প্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা কিন্তু প্রত্যাবর্তী প্রক্রিয়া না। এটা হচ্ছে কি প্রক্রিয়া? এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। বোঝা গেল? তো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপিটা হচ্ছে কত? তুমি এই জায়গা থেকে দেখো যে এ থেকে বিতে গেছে না, এই যে এ থেকে বিতে গেছে না, তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারবো যে এইটা মনে করো যে একটা হচ্ছে বস্তু আমাদের এ একটা বস্তু, এই বস্তু থেকে এই যে দেখো যে বি বস্তুতে হচ্ছে গেছে, তাহলে এটা একটা এ বস্তু, এই জায়গা থেকে হচ্ছে বি বস্তুতে মনে করো যে তাপ গেল কতটুকা ই করার জন্য, তাহলে এই যে এই জায়গা থেকে হচ্ছে তাপ গ্রহণ করলো সে হচ্ছে প্লাস হচ্ছে ডিকিউ। তাহলে এখান থেকে ঘুরে আসার সময় তাকে কি করতে হবে, দেখো যে তাপ হচ্ছে ছাড়তে হবে, কতটুক তাপ ছাড়বে সে হচ্ছে মাইনাস ডিকিউ পরিমাণ হচ্ছে তাপ ছাড়বে। তাহলে এই জায়গা থেকে দেখো তো যে DS1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, দেখো এই যে এইটা, তাহলে এই যে এ থেকে বি বিন্দুতে হচ্ছে গেল, এ বস্তু থেকে বি বস্তুতে রূপান্তর হইলো, তাহলে এই জায়গা থেকে আমরা এটা লিখতে পারবো না যে প্লাস ডি কিউ ভাগ হচ্ছে কত, দেখো ভাগ হচ্ছে টি। মনে করো টেম্পারেচারটা কত ছিল, টেম্পারেচারটা হচ্ছে টি ছিল। তাহলে এই জায়গা থেকে DS2 ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, দেখো তো DS2 এর ক্ষেত্রে কি এটা মাইনাস তাপ না, মাইনাস ডি কিউ না, তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা, মাইনাস ডি কিউ ভাগ হচ্ছে কত, দেখো ভাগ হচ্ছে টি। তাহলে অতএব এই জায়গা থেকে কি লেখা যায়, DS ইকুয়াল টু DS1 প্লাস হচ্ছে কত, DS2, মানে টোটাল হচ্ছে এনট্রপির পরিবর্তনটা কত। তাহলে তুমি এই জায়গা থেকে কি লিখতে পারবা, প্লাস ডি কিউ ভাগ কত, দেখো ভাগ হচ্ছে টি, মাইনাস হচ্ছে কত, দেখো মাইনাস ডি কিউ ভাগ কত, ভাগ হচ্ছে টি। তাহলে প্লাস ডি কিউ ভাগ টি মাইনাস ডি কিউ ভাগ টি ইকুয়াল টু কত, 0। তাহলে এই যে এই জায়গা থেকে কি হয়, টোটাল এনট্রপির পরিবর্তনটা কত, টোটাল এনট্রপির পরিবর্তনটা হচ্ছে 0। ঠিক আছে? তাহলে এই যে এই জায়গা থেকে আমরা কি পেয়ে গেলাম যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি কি হয়, প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি হচ্ছে 0। তাহলে এইটা তুমি হচ্ছে কি লিখতে পারবা যে প্রত্যাবর্তী
প্রক্রিয়ায় এনট্রপি শূন্য। বোঝা গেল? তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় হচ্ছে এনট্রপি কি পেয়ে গেলাম আমরা? এনট্রপি হচ্ছে শূন্য পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় হচ্ছে এনট্রপিটা কি হবে আমরা যদি দেখি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? দেখো যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপিটা কত। দেখো অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বললাম, যে মনে করো যে এটা হচ্ছে এ একটা বিন্দু, এই বিন্দু থেকে সে হচ্ছে যদি যাত্রা শুরু করে, তাহলে বি বিন্দুতে যদি আসে, তাহলে সে আসার সময় যে তাপটা গ্রহণ করবে, মনে করো যে সে কতটুকু তাপ গ্রহণ করলো, ডি কিউ পরিমাণ তাপ হচ্ছে গ্রহণ করলো। তো সে বি বিন্দু থেকে এই যে এ বিন্দুতে আসার সময় সে কি করলো, এত দূর আসতে পারলো না। সে হচ্ছে মনে করো যে কি, এই যে এখানে মনে করো যে সে কত দূর বা সে আসলো, সে হচ্ছে কতটুকু তাপ ছেড়ে আসলো। দেখো মনে করো যে ডি কিউ 2 পরিমাণ হচ্ছে তাপ সে ছেড়ে আসলো, অথবা এ থেকে বিতে যাওয়ার সময় সে হচ্ছে ডি কিউ 2 পরিমাণ হচ্ছে তাপ কি করলো, ছাড়লো। ঠিক আছে, ছাড়লো। আর এখানে দেখো বি থেকে এতে আসার সময় ডি কিউ 1 পরিমাণ হচ্ছে তাপ কি করলো, ডি কিউ 1 পরিমাণ হচ্ছে তাপ সে হচ্ছে গ্রহণ করলো। বোঝা গেছে? তাহলে এখান থেকে দেখো তো সে যে তাপটা গ্রহণ করতেছে, এখানে এই যে এ থেকে বিতে যাচ্ছে, বিতে যাওয়ার সময় সে হচ্ছে ছাড়তেছে তাপ হচ্ছে ছাড়তেছে। তাহলে এইটা কতটুকু? এটা হচ্ছে ডি কিউ 2। আর সে হচ্ছে কি করতেছে, বি থেকে এতে আসার সময় সে হচ্ছে তাপ কি করতেছে, দেখো গ্রহণ করতেছে। কতটুকু গ্রহণ করতেছে? ডি কিউ 1 পরিমাণ। তো এখান থেকে কি এই জিনিসটা এরকম না যে ডি কিউ 1টা হচ্ছে ডি কিউ 2 এর চাইতে কি, দেখো ডি কিউ 2 এর চাইতে বড়। অথবা আমরা যদি বলি যে এ থেকে হচ্ছে সে হচ্ছে বি বিন্দুতে আসলো, মনে করো এই যে এই জায়গায় তুমি দেখো এ থেকে হচ্ছে বি বিন্দুতে আসলো, তাহলে তার হচ্ছে তাপের পরিমাণ হচ্ছে কতটুকু প্রয়োজন, মনে করো যে প্লাস হচ্ছে ডি কিউ পরিমাণ হচ্ছে তার তাপের প্রয়োজন। ঠিক আছে, তাপ সে গ্রহণ করলো। এখন বি থেকে সে হচ্ছে ডি কিউ, এই যে এ বিন্দুতে আসতে তার হচ্ছে ডি কিউ এর চাইতে বেশি তাপ প্রয়োজন, তাহলে সে হচ্ছে কত দূর পর্যন্ত আসবে, সে মনে করো যে এই যে এই পর্যন্ত আসলো ডি কিউ তাপ করবে। তাহলে এটাও হচ্ছে কি, দেখো এটাও হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তো এই জায়গায় যদি দেখি আমরা, তাহলে DS1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, ডি কিউ 1 ভাগ হচ্ছে কত, দেখো 2 টি। আর DS2 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, ডি কিউ 2 ভাগ হচ্ছে টি। এখন দেখো ডি কিউ 1 এর সামনে প্লাস ছিল, আর ডি কিউ 2 এর সামনে কত ছিল, দেখো মাইনাস ছিল। তাহলে এই যে টোটাল পরিবর্তন ডিএস ইকুয়াল টু কত লেখা যায়, DS1 প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে DS2। তাহলে এই জায়গা থেকে DS1 মানে কত, প্লাস হচ্ছে ডি কিউ 1 ভাগ হচ্ছে টি, আর এইটা DS2 মানে মাইনাস ডি কিউ 2 ভাগ হচ্ছে কত, দেখো ভাগ হচ্ছে টি। তাহলে এই জায়গা থেকে আমরা হচ্ছে টিটা কমন নিতে পারি না, দুইটা জায়গা থেকে আমরা টিটা কি পাই, দেখো টিটা হচ্ছে কমন পাই, মানে নিচে কমন পাই, আর লসাগু হয় আর কি। তাহলে টি যদি নিই, তাহলে এখানে হচ্ছে কত থাকে, ডি কিউ 1 মাইনাস হচ্ছে কত, দেখো মাইনাস হচ্ছে ডি কিউ 2। দেখো তো ডি কিউ 1 মাইনাস ডি কিউ 2 এটা পজিটিভ না, আর নিচে হচ্ছে কি, দেখো নিচে হচ্ছে আমাদের টি। তাহলে এই ভ্যালুটা কি পাবো আমরা, এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ পাবো। তাহলে পজিটিভ কি, দেখো পজিটিভ ভি। তাহলে অতএব এই জায়গা থেকে লেখা যায় যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায়, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে লেখা যায় অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় হচ্ছে এনট্রপি কি, এনট্রপি ধনাত্মক পাবা। তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি কেমন, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় হচ্ছে এনট্রপিটা কেমন হয়, এনট্রপিটা হচ্ছে ধনাত্মক হয়। মনে রাখবা এগুলা। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে এনট্রপি পরিবর্তনের কি, দেখো পরিবর্তনের হচ্ছে মান। তো আমরা একটু আগে দেখলাম একটা সূত্র, সেটা হচ্ছে এনট্রপির সূত্র। তাহলে এনট্রপি ডিএস ইকুয়াল টু কত দেখলাম আমরা, বলো ডি কিউ ভাগ টি, এটা আমরা দেখছি, ঠিক আছে না। তো এখন ডি কিউ ইকুয়াল টু তুমি কত লিখতে পারো, দেখো তো এই জায়গা থেকে তুমি এটা লিখতে পারো না, যে ডি কিউ ইকুয়াল টু এম এস কত, দেখো ডেল থিটা। তুমি চাইলে এই যে এম এস ডেল থিটা
এই ডেল থিটার জায়গায় ডেল টি বসাতে পারবো না, যেহেতু এখানে আমরা তাপমাত্রা একটা টি দ্বারা প্রকাশ করছি এখানে, সেহেতু আমরা এখানে কি করতে পারবো, দেখো আমরা চাইলে এই জায়গায় ডেল টি দ্বারা হচ্ছে কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। তাহলে এখানে কত লিখতে পারবো, এম এস কত, দেখো এম এস হচ্ছে ডেল টি। তাহলে এই জায়গা থেকে অতএব আমরা এই যে ডিএস ইকুয়াল টু কত বসাতে পারবো, দেখো তো ডি কিউ এর জায়গায় আমরা এম এস ডেল টি বসাতে পারবো। তাহলে এম এস ডেল টি ভাগ কত, দেখো ভাগ হচ্ছে টি। তাহলে এটা আমরা বসাতে পারি। তাহলে এখান থেকে তুমি দেখো যে এটা হচ্ছে কেমন পরিবর্তন, এন্ট্রপির এটা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন। তো আমরা যদি মোট পরিবর্তন নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি করা লাগবে, দেখো অতএব মোট হচ্ছে কিসের পরিবর্তন, মোট এন্ট্রপির পরিবর্তন। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো যে মোট এন্ট্রপির পরিবর্তন সেটা হচ্ছে কত, ডেল এস। তাহলে ডেল এস ইকুয়াল টু কী করা যাবে, এখানে দেখো যোগজীকরণ করতে হবে আমাদের। তাহলে এম এস ডেল টি ভাগ কত, দেখো ভাগ হচ্ছে টি। তুমি এখানে দেখো যে এম এসটা আমরা বাইরে বের করে নিয়ে আসতে পারবো না, এম এসটা এখানে ধ্রুবক না। তাহলে এম এস যদি আমরা বাইরে বের করে নিয়ে আসি তাহলে 1 ভাগ টি, আর এখানে কত দেখো এই জায়গায় হচ্ছে ডেল টি থাকে। তাহলে এই যে এই জায়গা থেকে তাপমাত্রাটা কত থেকে কত পর্যন্ত, তাহলে আদি তাপমাত্রা হচ্ছে কত T1 আর শেষ তাপমাত্রা হচ্ছে কত, দেখো T2। তাহলে এই যে আদি তাপমাত্রা T1 আর শেষ তাপমাত্রা কত দূর পর্যন্ত, T2। তাহলে পরের লাইনে আমরা কি করতে পারবো, দেখো যে আমাদের এখানে এই যে এম এস থাকলো, দেখো যে এম এস থাকলো, এখান থেকে তুমি 1 ভাগ টিকে যদি যোগজীকরণ করো তাহলে কি পাবা, লন টি পাবা না। তাহলে লন টি এখানে কত, T1 থেকে কত দূর পর্যন্ত, দেখো T2 পর্যন্ত। তাহলে এই জায়গায় থাকলো এম এস। দেখো আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে লন T2 মাইনাস হচ্ছে কত, দেখো মাইনাস হচ্ছে লন কত, T1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো এম এস লন T2 ভাগ কত, ভাগ হচ্ছে T1। তাহলে এই যে এখানে আমরা কি পেয়ে গেলাম, দেখো আমরা হচ্ছে সূত্রটা পেয়ে গেলাম, ঠিক আছে না। তাহলে এখান থেকে অতএব আমরা একটা সূত্র পাইলাম, সেটা হচ্ছে কত, ডেল এস ইকুয়াল টু এখানে আমরা কত লিখতে পারবো, এম এস লন T2 ভাগ কত, T1, ঠিক আছে। তাহলে এখান থেকে এসটা হচ্ছে কি, এই যে এসের কথা বলতেছি আমরা, এসটা হচ্ছে সুপ্ত তাপ। তাহলে এসটা যদি পানির সুপ্ত তাপ হয় তাহলে মানটা একরকম হবে, ঠিক আছে না। তাহলে এসটা হচ্ছে কি, যে কোনো বস্তুর হচ্ছে সুপ্ত তাপ আর কি, এটা হচ্ছে সুপ্ত তাপ। তো পানির সুপ্ত তাপ হলে এটা কত হবে, তখন এটা হচ্ছে 4200 জুল পার কেজি পার হচ্ছে কত বসবে, পার হচ্ছে কেলভিন বসবে। যদি পানির না হয়ে সেটা যদি কার হয়, দেখো বরফের সুপ্ত তাপ হয়, তাহলে কত বসবে এটা, তাহলে বসবে এটা হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন। যদি এটা বরফের না হয়ে কিসের হয়, দেখো বাষ্পের হয়, তাহলে এখানে কি হবে, তাহলে এটা হবে 2000 জুল পার কেজি পার কি, দেখো কেলভিন। তাহলে এটাই মূলত তাহলে এগুলো লাগবে। তাহলে এসটাকে আমরা কি বলতেছি, এই যে এসটা হচ্ছে মূলত আমাদের আপেক্ষিক তাপ, সুপ্ত তাপ বলতেছি কেন, দেখছো। তাহলে এসটা হচ্ছে কি, এসটা হচ্ছে আপেক্ষিক তাপ। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, যে পানির আপেক্ষিক তাপ। তাহলে এসটা হচ্ছে আমাদের কি, দেখো এইটা হচ্ছে আপেক্ষিক তাপ, বোঝা গেল। তাহলে এইটাকে আমরা বলতে পারতেছি যে এটা হচ্ছে আপেক্ষিক তাপ। এখন সুপ্ত তাপের ক্ষেত্রে কি হবে, দেখো এখন আমরা যদি বলি কিসের ক্ষেত্রে, সুপ্ত তাপ, এই যে এই সুপ্ত তাপের হচ্ছে ক্ষেত্রে, দেখো তো সুপ্ত তাপের ক্ষেত্রে তাপমাত্রার কি কোনো পরিবর্তন হয়, তাহলে সুপ্ত তাপের ক্ষেত্রে এই যে তাপমাত্রাটা কি থাকে, তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে না। সুপ্ত তাপের ক্ষেত্রে কি থাকে, সুপ্ত তাপের ক্ষেত্রে তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকে। তাহলে সুপ্ত তাপের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ডি কিউ ইকুয়াল টু হচ্ছে এম এল এফ ইকুয়াল টু হচ্ছে আমরা কত লিখতে পারবো, ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে এম এল ভি, ঠিক আছে। তো এই যে এল এফটা কি হয় সাধারণত, এল এফটা সাধারণত হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে বরফ, এই বরফটাকে সে কি বানায়, সে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে পানি।
তাহলে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করতে যতটুকু তাপের প্রয়োজন সেটাই হচ্ছে আমাদের কি সুপ্ত তাপ। তাহলে এখানে হচ্ছে কি পানির সুপ্ত তাপটা কত, তাহলে এই জায়গা থেকে আমরা পেয়ে যাচ্ছি যে পানির সুপ্ত তাপ এই যে এলএফ ইকুয়াল টু হচ্ছে কত 3,36,000 আমরা জানি, ঠিক আছে, 3,36,000 জুল পার কি দেখো কেজি। এখানে কেলভিনটা আসে না কেন, কারণ তাপমাত্রার ঋতু এখানে কি হয় না, পরিবর্তন হয় না। এই যে এলভি এর ক্ষেত্রে তুমি কি জানো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা কাতে রূপান্তর হবে, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে বাষ্পে রূপান্তর হবে। তাহলে এই যে এইটা যদি হয় তাহলে এলভি এর ভ্যালুটা কত হবে দেখো 22 লক্ষ কত হাজার 22,68,000 জুল পার কত কেজি। বুঝছো? এখন আমরা যদি এটা নির্ণয় করি তাহলে এই জায়গা থেকে আমরা ডেল এস ইকুয়াল টু কত লিখতে পারবো বলো, ডেল এস ইকুয়াল টু এই যে ডিএস লিখতে পারবো না? এটা তুমি দেখো তো এই জায়গা থেকে আমাদের কত বসানো যায়, তাহলে এই জায়গা থেকে দেখো যে ডি কিউ ভাগ কত, ডি কিউ ভাগ হচ্ছে টি। তো এখান থেকে দেখো যে এই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে এই যে এখান তুমি ডি কিউ এর জায়গায় কত লিখতে পারবা, এম এল ভি লিখতে পারবা, তাহলে এম এল ভি ভাগ হচ্ছে টি। এখান তুমি কত লিখতে পারবা চাইলে, তাহলে এম এল এফ ভাগ হচ্ছে কত দেখো টি। তো এখানে কি তাপমাত্রার পরিবর্তন হয়? তাপমাত্রার পরিবর্তন হয় না। যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয় না সেহেতু এই যে এম এল ভি ভাগ টি এই যে এটা পরিবর্তন হবে না কোনো, আর এম এল এফ ভাগ হচ্ছে কত দেখো ভাগ হচ্ছে টি, এগুলার কোনো কি হবে না, এগুলার পরিবর্তন হবে না। তাহলে এগুলা কেমন, এগুলা আগের মতোই থেকে যাবে। তাহলে ডেল এস ইকুয়াল টু সুপ্ত তাপের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, সুপ্ত তাপের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো যে এম এল এফ ভাগ কত দেখো টি, অথবা হচ্ছে কত দেখো এম এল ভি ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে টি। তাহলে এইটা হচ্ছে সুপ্ত তাপের ক্ষেত্রে আমাদের কি এনট্রপির পরিবর্তন নির্ণয়ের সূত্র। বোঝা যাচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় হচ্ছে এনট্রপি। কোন প্রক্রিয়ায় এনট্রপির কথা বলতেছি আমরা, সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপির কথা বলতেছি। তাহলে এই জায়গা থেকে দেখো যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই যে কৃত কাজ নির্ণয়ের সূত্র কি জানি বলো, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ ডিডাব্লিউ ইকুয়াল টু কত জানি বলো, এন আর টি লন ভি টু ভাগ হচ্ছে কত ভিয়ন। এই সূত্র আমরা জানি কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। আরও একটা জানি সমষ্ণ প্রক্রিয়ায় হচ্ছে টিটা কি দেখো, টি হচ্ছে কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে না? সমষ্ণ প্রক্রিয়ায় কি থাকে, টি কনস্ট্যান্ট থাকে। তাহলে টি কনস্ট্যান্ট যদি থাকে তাহলে অতএব আমরা এখান থেকে কি লিখতে পারবো, ডিটি ইকুয়াল টু কত, ডিটি ইকুয়াল টু 0। এখানে তাপমাত্রার কোনো কি হবে না, তাপমাত্রার কোনো হচ্ছে পরিবর্তন হবে না। এইটুকু আমরা কি, এইটুকু আমরা হচ্ছে বলতে পারি। তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারো আবার দেখো যে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি জানি, ডি কিউ ইকুয়াল টু কত, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস হচ্ছে কত দেখো প্লাস হচ্ছে ডিডাব্লিউ জানি। দেখো যে তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে ডি ইউ ইকুয়াল টু কত এফ ভাগ টু এন আর ডিটি না, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা কত হবে, এন আর ডিটির মান 0, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হবে 0। তাহলে এই জায়গা থেকে ডি কিউ ইকুয়াল টু 0 প্লাস কত দেখো ডিডাব্লিউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে ডি কিউ ইকুয়াল টু কত দেখো ইকুয়াল টু হচ্ছে ডিডাব্লিউ। তাহলে ডি কিউ ইকুয়াল টু কত লেখা যায়, ডিডাব্লিউ যেটা সেটাই ডি কিউ না, তাহলে এন আর টি লন ভি টু ভাগ কত ভাগ হচ্ছে ভিয়ন, এই যে এটা লেখা যায়। তো আমরা জানিটা কি আসলে, এখান থেকে আমরা জানি যে ডিএস ইকুয়াল টু, দেখো আমরা জানি যে এনট্রপির পরিবর্তন ডিএস ইকুয়াল টু কত ডি কিউ ভাগ হচ্ছে টি। এখন তুমি দেখো এই যে ডি কিউ আছে, ডি কিউ এর ভ্যালুটা কত এন আর টি লন কত ভি টু ভাগ কত দেখো ভাগ হচ্ছে ভিয়ন, আর নিচে হচ্ছে কত দেখো নিচে হচ্ছে টি। তাহলে টি টি কী হবে, কাটাকাটি যাবে না, তাহলে টি টি যদি কাটাকাটি যায় তাহলে এখানে কি থাকবে এন আর লন ভি টু ভাগ কত দেখো ভাগ হচ্ছে
V1। তাহলে এই জায়গা থেকে আমরা পেয়ে গেলাম যে সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপি যদি তোমাকে নির্ণয় করতে বলে তাহলে ds ইকুয়াল টু তুমি সরাসরি কোন সূত্র বসাতে পারবা nr ln V2 ভাগ কত দেখো ভাগ হচ্ছে V1। তাহলে এই জায়গা থেকে সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপি নির্ণয়ের সূত্র আমরা পেয়ে গেলাম। পারবা না সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপি নির্ণয় করতে? এটা একাডেমিকে দেখাই নাই না? তাহলে তাহলে হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আমরা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপিটা পেয়ে গেলাম। তাহলে আমাদের বাকি থাকে কোনটা দেখো এখন, যে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় হচ্ছে এনট্রপিটা। বুঝতে পারো নাই? তো এই যে দেখো রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনটা হচ্ছে কত। তো রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা এনট্রপির পরিবর্তন দেখি তাহলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কি থাকে বলতো? রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কিউ কনস্ট্যান্ট থাকে না? বলো, রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় কিউটা কি থাকে? কিউটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে। তাহলে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি কি জানো? ডি ইউ ইকুয়াল টু হচ্ছে কত? মাইনাস ডি ডাব্লু, বা ডি ডাব্লু ইকুয়াল টু কত জানো তুমি? ডি ডাব্লু ইকুয়াল টু তুমি জানো মাইনাস হচ্ছে ডিউ। নিজের পকেটের টাকা খরচ করে সে জনগণের জন্য কি করতেছে? উন্নয়ন করতেছে। তাহলে এখানে দেখো যে এই টাইপ হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো এখানে যদি কিউ কনস্ট্যান্ট থাকে তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি না যে ডি কিউ ইকুয়াল টু হচ্ছে কতটুকু? ডি কিউ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে ডি কিউ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এনট্রপির পরিবর্তনটা আমরা কি জানি? ডিএস ইকুয়াল টু ডি কিউ ভাগ কত? টি। দেখো ডি কিউ এর ভ্যালুটা কত? 0, আর এই যে তাপমাত্রার ভ্যালুটা কত? টি। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? দেখো এটাকে লিখতে পারবো 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনটা কত? এনট্রপির পরিবর্তনটা হচ্ছে 0। ঠিক আছে না? তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা? এই যে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন কি? 0। এটা লিখতে পারো যে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ায় এনট্রপি 0 না, মানে এনট্রপির পরিবর্তন হচ্ছে কি? পরিবর্তন হচ্ছে 0। এনট্রপি যা ছিল তাই থাকবে। তাহলে এনট্রপির পরিবর্তনটা কি? এনট্রপির পরিবর্তনটা 0। আমরা কখনো এনট্রপি হিসেব করতে পারি না, আমরা সবসময় কি হিসেব করি? আমরা সবসময় হচ্ছে এনট্রপির পরিবর্তন হিসেব করি। এটার অর্থ কি দেখো তো? এইটার অর্থ হচ্ছে এনট্রপি স্থির থাকে। তো এমসিকিউ এ কিন্তু এরকম অপশান থাকবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এনট্রপি 0, এনট্রপি স্থির থাকে, তখন কিন্তু এনট্রপি স্থির থাকে। আর যদি বলে এনট্রপির পরিবর্তন 0 তখন সেটা অ্যান্সার হবে আবার। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে হয় এনট্রপির পরিবর্তন 0, না হয় দেখো যে এখানে কি বলা হচ্ছে যে এনট্রপি কি থাকে? এনট্রপি হচ্ছে স্থির থাকে। এ দেখো এখানে কি বলা হচ্ছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হচ্ছে কিসের কিসের মধ্যে সম্পর্ক? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিপি আর হচ্ছে কি ডিভি এর মধ্যে সম্পর্ক। রুদ্ধতাপীয় ও সমষ্ণ প্রক্রিয়ার হবে এটা আর কি, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার কি ডিপি এবং ডিভি এর মধ্যে হচ্ছে সম্পর্ক হবে। রুদ্ধতাপীয় ও সমষ্ণ। তো রুদ্ধতাপীয় ও সমষ্ণ প্রক্রিয়ার ডিপি ভাগ হচ্ছে কত? দেখো ভাগ হচ্ছে ডিভি। এই যে ডিপি ভাগ হচ্ছে কত? ডিভি। তাহলে এখানে কি একবার হচ্ছে এই যে রুদ্ধতাপীয়, ঠিক আছে, এই যে রুদ্ধতাপীয়ের জন্য এটা, এবং হচ্ছে এই যে ডিপি ভাগ হচ্ছে কত? দেখো ডিভি। এই যে একবার হচ্ছে সমষ্ণ। তো এই যে এই দুটার মধ্যে সম্পর্কটা কি? এই যে এই দুটার মধ্যে আমাদেরকে সম্পর্ক নির্ণয় করতে বলছে এখানে। বোঝা গেল কি? তো এই দুটার মধ্যে আমাদেরকে কি করা হচ্ছে? এখানে বলা হচ্ছে দেখো এই দুটার মধ্যে আমাদেরকে হচ্ছে সম্পর্ক স্থাপন করতে বলছে। এই সম্পর্কটা কি হবে বলতো? বলো এই সম্পর্কটা কি হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এই যে এই ডিপি ভাগ ডিভি,
এই যে এটা, আর এই যে এখানে দেখো ডিপি ভাগ হচ্ছে কি ডিভি। এই যে এই পরিবর্তন মানে প্রেসারের পরিবর্তনটা আয়তনের সাপেক্ষে, আর এখানে হচ্ছে প্রেসারের পরিবর্তনটা আয়তনের সাপেক্ষে। এই যে এই পরিবর্তনটার মধ্যে সম্পর্ক কি হবে দেখো। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি বলতো, পিভি ইকুয়াল টু হচ্ছে আমরা ধ্রুবক জানি না, যে পিভি ইকুয়াল টু কত দেখো ধ্রুবক। এখন তুমি যদি উভয় পক্ষে, যেহেতু এখানে কি আছে এই যে আয়তনের সাপেক্ষে দেওয়া আছে, তাহলে তুমি যদি উভয় পক্ষে এই যে আয়তনের সাপেক্ষে কি করে দাও, এখানে দেখো অন্তরীকরণ করে দাও, ডি ডি অফ ভি ইন্টু কত কে, তাহলে কি কোনো প্রবলেম আছে? নাই। তাহলে এখান থেকে প্রেসারটা কি দেখো, প্রেসারটা হচ্ছে বাইরে বের হয়ে চলে আসবে। তাহলে বাইরে যদি বের হয়ে আসে, তাহলে এটা কি ইউভি এর সূত্র তুমি ইউজ করতে পারবা এখান থেকে। দেখো ডিডি, ঠিক আছে না, ইউ কত ইউভি, তাহলে এই জায়গা থেকে তুমি কি করবা, ইউ একবার কনস্ট্যান্ট, তাহলে ডিভি ভাগ কত ডিএক্স, আর একবার ভি কনস্ট্যান্ট, ডি ইউ ভাগ কত দেখো ডি ইউ ভাগ হচ্ছে ডিএক্স। তাহলে এখানে আমরা কি করতে পারবো, এখানে আমরা ঠিক একই কাজ করতে পারবো না। দেখো পি যদি আমরা রেখে দিই, তাহলে ডিভি ভাগ কত দেখো ডিভি, প্লাস হচ্ছে ভি যদি রাখি, তাহলে ডিপি ভাগ হচ্ছে কত থাকে আমাদের ডিভি, ইকুয়াল টু কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে আমরা কত পাই, 0 পাই। এখন দেখো এখানে কি আছে, প্রেসার আছে, তাহলে এই যে এই ডিভি ডিভি কাটা, তাহলে এখানে কত লিখতে পারবো, এই যে পি প্লাস ভি ইন্টু ডিপি ভাগ কত ডিভি ইকুয়াল টু কত লেখা যায়, 0 লেখা যায়। তাহলে ভি ডিপি ভাগ কত ডিভি ইকুয়াল টু কত লেখা যায়, মাইনাস পি লেখা যায়। তাহলে পরের লাইনে আমরা অতএব কি লিখতে পারবো দেখো, ডিপি ভাগ হচ্ছে ডিভি ইকুয়াল টু হচ্ছে কত, মাইনাস উপরে কত ছিল এখানে পি, আর এই যে এই ভিটা কি এ পাশে চলে আসবে, তাহলে মাইনাস পি ভাগ কত দেখো পি ভাগ হচ্ছে ভি। তাহলে এইটা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সেহেতু আমরা কি লিখব, অতএব ডিপি ভাগ ডিভি। এই যে দেখো এইটা হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, তাহলে এই জায়গা থেকে আমরা কি বসাই দেব, সমষ্ণ ইকুয়াল টু কত দেখো মাইনাস পি ভাগ ভি। এটা লিখতে পারবো আমরা, এইটাকে আমরা কত নম্বর দিই দেখো, এইটাকে আমরা 1 নম্বর দিই। তো যে সমষ্ণ প্রক্রিয়ায় এনট্রপি, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা ডিপি বনাম হচ্ছে কি ডিভি এর হচ্ছে কি এটা দেখলাম যে ভ্যালুটা হচ্ছে কত আসে, তাহলে এটা হচ্ছে আমরা পাইলাম। তো এখন আমরা কিসের ক্ষেত্রে দেখব, যে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে দেখো এই জায়গা থেকে লেখা যায় যে রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। তুমি ঘুমাইতেছিলা, তুমি তো ক্লাস করতেছো না, আমি বুঝতে পারছি, প্রথমে অ্যাটেন্ড করে তুমি ঘুমাই গেছো। দেখো তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো দেখো, যে ডি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। তাহলে এই জায়গা থেকে কি লেখা যায়, ডি ভাগ ডিভি, এখানে হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কত, ডি ডিভি অফ হচ্ছে কত কে। দেখো এই লাইনটা কিভাবে লিখতে পারি আমরা, তাহলে পি আমাদের কি, পি একবার হচ্ছে ইউ ধরবো, আর ভি কে একবার হচ্ছে ভি ধরবো আমরা। তাহলে পি কে যদি একবার ইউ ধরি, তাহলে এই জায়গা থেকে কতটুকু আসে দেখো তো, এখান তখন আমাদের এরকম হয় না যে ডি ডিভি ভি টু দি পাওয়ার কত দেখো গামা, প্লাস হচ্ছে ভি টু দি পাওয়ার গামা ডিপি ভাগ কত ডিপি ভাগ হচ্ছে ডিভি ইকুয়াল টু কত দেখো, ইকুয়াল টু হচ্ছে 0। এটা হয়, তাহলে এটা যদি হয়, তাহলে এই লাইন থেকে আমরা কি করতে পারবো, এক পাশে হচ্ছে এইগুলা পাঠিয়ে দিতে পারবো, যেখানে হচ্ছে ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি ভাগ হচ্ছে কত ডিবি, তাহলে এটা ভি টু দি পাওয়ার হচ্ছে গামা ইন্টু ডিপি ভাগ হচ্ছে কত দেখো ডিভি ইকুয়াল টু, এই পাশে যদি নিয়ে যায় তাহলে এই পাশটা কি হবে দেখো, যে পি থাকলো আর এখানে কি হয়ে যাবে, এই জায়গা থেকে পি এখানে থাকবে, ঠিক আছে না, আর পি ভি টু দি পাওয়ার হচ্ছে কত গামা মাইনাস হচ্ছে কত -1 হবে না,
এখান থেকে দেখো যে তুমি এইটাকে যদি অন্তরীকরণ করো তাহলে তুমি কি পাবা এই জায়গা থেকে, পিটা ওই পাশে চলে গেল, দাঁড়াও, এই যে পিটাকে আমরা হচ্ছে এই পাশে নিয়ে আসলাম, এখন এটা তুমি নিয়ে আসলা পি। এখন এই জায়গা থেকে আর কি লিখতে পারবা তুমি, এই যে ভি টু দি পাওয়ার গামা, তাহলে এক্স টু দি পাওয়ার এনকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাই দেখো তো, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা পাই না? তাহলে ভি টু দি পাওয়ার গামাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো, গামা ইন্টু হচ্ছে কত দেখো, ভি টু দি পাওয়ার গামা মাইনাস কত, ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা লিখতে পারবো না? তাহলে এটা যদি লিখতে পারি তাহলে এই জায়গা থেকে আমরা কি করতে পারবো, এই যে ভি টু দি পাওয়ার গামা আর মাইনাস কত আছে দেখো, মাইনাস হচ্ছে 1 আছে, তাহলে এই জিনিসটাই আমরা এভাবে লিখতে পারবো না যে ডিপি ভাগ ডিভি, এখান থেকে আমরা কি করতে পারি, পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ভাগ হচ্ছে কত, ভি টু দি পাওয়ার গামা, এখান থেকে আমাদের এই যে ডি ভাগ ডিভি অফ হচ্ছে পি ইকুয়াল টু কত লেখা যায় দেখো, পি আর এখানে হচ্ছে গামা আছে, এখান দেখো ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 আর এই যে এখানকার গামা কি আমরা লিখতে পারি, তাহলে গামাটা কি, এখানে উপরে যেহেতু ভাগ আছে সেহেতু এখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এখান থেকে আমাদের কি থাকে, ডিপি ডিভি ইকুয়াল টু দেখো গামা আগে নিয়ে নিলাম, পি রাখলাম, দেখো তো ভি ইনভার্স থাকে না এখানে, তাহলে ভিটা কোথায় চলে আসবে, ভিটা হচ্ছে সামনে চলে আসবে, তাহলে ডিপি ভি, তাহলে এই যে এখান থেকে হচ্ছে ভিটা কোথায় চলে আসবে, এই যে এখান দেখো যে এই মাইনাসটা, তাহলে এটা ভিটা হচ্ছে ভাগ আকারে চলে আসবে, তাহলে এখানে গামা থাকলো, এখানে পি উপরে, নিচে কি চলে আসলো দেখো, নিচে হচ্ছে ভি চলে আসলো, এইগুলাতে একটা মাইনাস থাকবে না, সামনে মাইনাস থাকবে না, কারণ এ পাশে নিয়ে আসছিলাম আমরা ডান পাশে, তাহলে এই যে মাইনাস পি ভাগ হচ্ছে কত, গামা ইন্টু মাইনাস পি ভাগ হচ্ছে মাইনাস পি, তুমি এই জায়গা থেকে ভ্যালু লিখতে পারবা কি দেখো, ডিপি ভাগ হচ্ছে কত ডিভি, এটা হচ্ছে কোন প্রক্রিয়া দেখো তো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, তাহলে এই যে এই জায়গা থেকে হচ্ছে তুমি রুদ্ধতাপীয়টা লিখে দাও, তাহলে এটা হচ্ছে কি গামা, আর এখান দেখো মাইনাস পি ভাগ ভি ইকুয়াল টু একটা সমীকরণ আমরা লিখে রাখছি না, ডিপি ভাগ ডিভি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এই জায়গা থেকে তুমি কত লিখতে পারবা দেখো, ডি ইন্টু কত দেখো, এই যে দেখো এখানে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, তাহলে এটা লেখা যায়, তাহলে এই জায়গা থেকে আমরা পেয়ে গেলাম কি, ডিপি ডিভি রুদ্ধতাপীয় ইকুয়াল টু কি দেখো, ইকুয়াল টু হচ্ছে গামা ইন্টু ডিভি ডিভি অফ হচ্ছে কি দেখো সমষ্ণ, বোঝা গেল? এমসিকিউ আসলে তুমি সরাসরি লিখতে পারবা কি, যে সমষ্ণ প্রক্রিয়ার চেয়ে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে কি গামা গুণ খাড়া, তাহলে তুমি বুঝতেই পারবা ওটা, এমসিকিউ আসলে তুমি সরাসরি কি, সরাসরি এভাবে তুমি বুঝতে পারবা, কিন্তু যদি সিকিউ আসে যে দেখা যাচ্ছে কি তোমাকে হচ্ছে বলবে যে এই যে সমষ্ণ প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি হচ্ছে কি করো, এই যে সম্পর্ক নির্ণয় করো, তখন তোমাকে কি করা লাগবে দেখো, তখন তোমাকে এই যে এইটা করা লাগবে, এখান দেখো একটি কার্নো চক্রে এনট্রপির পরিবর্তন কত, তাহলে এদিকে যদি ভলিউম দিই, এদিকে যদি আমরা কি দিই দেখো প্রেসার দিই, তাহলে আমাদের কার্নো চক্রটা কেমন হবে, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, এটা হচ্ছে সমষ্ণ সংকোচন, এটা হচ্ছে রুদ্ধতাপীয় কি দেখো সংকোচন, তাহলে এখানে মনে করো এইটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডি বিন্দু, তাহলে এই জায়গা থেকে যদি দেখি আমরা, তাহলে আমরা কি দেখব, এ থেকে বিতে যাবে, এটা হচ্ছে কি সমষ্ণ হচ্ছে প্রসারণ, এই যে টেম্পারেচারটা কি সমষ্ণ প্রক্রিয়ায় কি থাকে, সমষ্ণ প্রক্রিয়ায় হচ্ছে এখানে স্থির থাকে না, এই যে বি থেকে কোথায় আসবে দেখো তো, বি থেকে হচ্ছে সিতে আসবে, তো এই যে বি থেকে সি এই প্রক্রিয়াটা কি দেখো তো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া না, এখন তুমি বলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই যে তাপটা কত, তাপের আদান প্রদানটা জিরো, তাহলে তাপের আদান প্রদান যদি জিরো হয় তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনটা কত, জিরো না? সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে দেখো এই যে এখানেও হচ্ছে কি
তাপমাত্রা কত দেখো, এখানে তাপমাত্রা হচ্ছে T1 ছিল, এখানে তাপমাত্রাটা হচ্ছে কত, তাপমাত্রাটা হচ্ছে T2। আর এই যে এইটা হচ্ছে কি দেখো, রুদ্ধতাপীয় হচ্ছে সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে এই যে dq ইকুয়াল টু কত দেখো, 0। তাহলে dq ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ds ইকুয়াল টু কতটুকু হবে দেখো, ds ইকুয়াল টু হচ্ছে 0 হবে। তাহলে এই জায়গা থেকে আগে আমরা পেয়ে যাচ্ছি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, অঙ্ক কিন্তু ছোট, বড় বানায় না। তাহলে এই জায়গা থেকে দেখো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে কয়টা, দুইটা, একটা হচ্ছে DS2 আর আরেকটা হচ্ছে কত দেখো, DS4। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা এনট্রপির পরিবর্তনটা কত পেয়ে গেলাম, এনট্রপির পরিবর্তনটা হচ্ছে 0 পেয়ে গেলাম। এইটুক তো বুঝছো। তো কার্নোট চক্র একটা কি প্রক্রিয়া দেখো, এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। এই চক্রের প্রথম ধাপে হচ্ছে কি, T1 তাপমাত্রায় Q1 তাপ গ্রহণ করে, ঠিক আছে, আর T2 তাপমাত্রায় হচ্ছে Q2 তাপ হচ্ছে বর্জন করে। তো এই যে T1 তাপমাত্রায় হচ্ছে Q1 তাপ গ্রহণ করে এই যে প্রথম ধাপে, আর এই যে T2 তাপমাত্রায় হচ্ছে Q2 তাপ হচ্ছে কি করে দেখো, তাপ হচ্ছে বর্জন করে। তাহলে এখান থেকে প্রথম ধাপে আমরা যদি প্রথম ধাপের কথা বলি, তাহলে এখান থেকে দেখো যে প্রথম ধাপে এনট্রপির পরিবর্তনটা কি হবে, বুঝতে পারছো। তাহলে প্রথম ধাপে এনট্রপির কি দেখো, এনট্রপির হচ্ছে পরিবর্তন। তো প্রথম ধাপটা কি, সমষ্ণ হচ্ছে প্রসারণ না। তাহলে সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনটা যদি আমরা বলি যে ডেল এস কত দেখো 1, তাহলে ডেল এস 1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো, Q1 তাপ না, তাহলে Q1 তাপ সে কি করছে, Q1 তাপ হচ্ছে ছাড়ছে সে, তাহলে এখানে কি গ্রহণ করছে, তাহলে গ্রহণ করছে মানে কি, এর সামনে হচ্ছে পজিটিভ, তাহলে Q1 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে এখানে T1, বুঝতে পারছো। এখন আবার দেখো দ্বিতীয় ধাপের ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ধাপের ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এনট্রপির পরিবর্তন। তাহলে দ্বিতীয় ধাপের ক্ষেত্রে এই যে ডেল S2 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, এই যে মাইনাস দিয়ে দাও সামনে একটা, কারণ এখানে তাপটা কি করছে, তাপটা হচ্ছে এখানে ছাড়ছে। তাহলে যদি ছাড়ে তাহলে এখানে কি হবে, Q2 ভাগ হচ্ছে কত দেখো, Q2 ভাগ হচ্ছে T2। এখন তুমি বলো যে অতএব মোট এনট্রপির পরিবর্তনটা কত, তাহলে ডেল এস ইকুয়াল টু হচ্ছে ডেল এস 1 প্লাস হচ্ছে কত দেখো, ডেল এস 2। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি যে Q1 ভাগ হচ্ছে T1 মাইনাস Q2 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে T2। তাহলে আমরা এটা লিখতে পারি, এটুক পারি লিখতে। এখন দেখো যে কার্নো ইঞ্জিন একটা হচ্ছে কি প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া যদি হয় তাহলে এখানে কি, যে প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি কি লিখতে পারবা, প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি এটা লিখতে পারবা না যে Q1 ভাগ হচ্ছে T1 ইকুয়াল টু Q2 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে T2। তাহলে Q1 ভাগ T1 ইকুয়াল টু Q2 ভাগ যদি T2 হয়, তাহলে অতএব ডেল এস ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, Q1 ভাগ হচ্ছে কত T1, আর এই যে এখান দেখো Q2 ভাগ T2 এর জায়গায় তুমি হচ্ছে Q1 ভাগ হচ্ছে কত T1 লিখতে পারবা। তাহলে এই জায়গা থেকে এটা ইকুয়াল টু কত চলে আসে দেখো তো, 0 চলে আসে। তাহলে অতএব কার্নো চক্রের মোট এনট্রপিটা হচ্ছে কত, তাহলে এই জায়গা থেকে লিখতে পারবো আমরা যে অতএব কার্নো চক্রের মোট হচ্ছে কি দেখো, মোট হচ্ছে এনট্রপি। তাহলে কার্নো চক্রের মোট এনট্রপি ডেল এস ইকুয়াল টু হচ্ছে আগের দুইটা 0 পাইছিলাম, এখানেও কত পাইলাম দেখো 0। তাহলে এই জায়গা থেকে আমরা কি পেয়ে গেলাম, 0। তাহলে কার্নো চক্রে মোট এনট্রপির পরিবর্তনটা কত, 0। এমসিকিউ এ চলে আসলে অত ভাবা চিন্তার দরকার নেই, তুমি হচ্ছে সরাসরি কত বসাই দিতে পারবা, তাহলে তাহলে তুমি সরাসরি 0 বসাই দিতে পারবা। বোঝা গেল কি? নাকি বোঝো নাই? বুঝছো। পরের অঙ্কে দেখো, সীসার গলনাঙ্ক 327 ডিগ্রি সেলসিয়াস এবং সীসা গলনের লিন তাপ 5.86 ক্যালোরি পার গ্রাম। বলো, এই যে এখানে লিন তাপ বলতে তুমি কি বুঝছো, সীসা গলনের লিন তাপ।
এই কথার অর্থ হচ্ছে কি, লীন তাপ বলতে বোঝায় যে সুপ্ত তাপ। কি বললাম, লীন তাপ বলতে কি বোঝায়, সুপ্ত তাপ, যেটা হচ্ছে 5.86 ক্যালোরি পার হচ্ছে গ্রাম। এত যদি হয় তাহলে 4 গ্রাম মোল সীসা গলতে এনট্রপির পরিবর্তনটা হচ্ছে কত। তাহলে কত গ্রাম মোল, 4 গ্রাম মোল সীসা গলতে এনট্রপির পরিবর্তনটা কত, এটা নির্ণয় করতে বলছে। সীসার পারমাণবিক ভরটা 207, এটা তোমাকে বলে দিছে। এই ম্যাথটা কিভাবে করবা, এখান দেখো যে এম এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে, এম এর ভ্যালুটা কি দেওয়া আছে, 4 গ্রাম মোল, এটা দেওয়া আছে না। তাহলে 4 মোলের কথা বলা আছে এখানে, কত মোলের কথা বলা আছে, 4 মোলের কথা এখানে বলা আছে গ্রাম এককে। তাহলে এই যে 4 ইন্টু 1 মোল, এই যে দেখো সীসার পারমাণবিক ওজন কত, 207। তাহলে এখানে তোমাকে কি করা লাগবে, এই যে 1 মোলের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি 207, তাহলে 4 মোল কত, 4 ইন্টু 207 হবে না। তাহলে 4 ইন্টু 207 আমরা কি পেয়ে যাব এই জায়গা থেকে, দেখো এখানে হচ্ছে আমরা গ্রাম পেয়ে গেলাম। তাহলে এই যে 4 ইন্টু 207 গ্রাম সমান হচ্ছে কত হয় দেখো তো, তাহলে 828 গ্রাম হয় না। তাহলে এইটা আমরা কিসের ভর পাইলাম, দেখো এটা হচ্ছে এম পেয়ে গেলাম আমরা। এখন এই জায়গা থেকে আর কি বলা আছে, এই যে লীন তাপের কথা বলা আছে, তাহলে এল এফ ইকুয়াল টু 5.86 ক্যালোরি পার হচ্ছে কি গ্রাম, এইটা বলা আছে। তাহলে এল এফ এর মানটাও তুমি জানো। টেম্পারেচারের কথা বলা আছে কত, 327 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই জায়গা থেকে 327 ডিগ্রি সেলসিয়াস সমান তুমি লিখতে পারবা 327 প্লাস হচ্ছে 273 কেলভিন। তাহলে এটা যদি লিখো তাহলে কত কেলভিন হইলো দেখো তো, এটা হচ্ছে 600 কেলভিন হইলো না, বোঝা গেছে। তাহলে এখান থেকে তুমি দেখো যে তুমি কি জানো, এটা কার ক্ষেত্রে সূত্র ইউজ হবে, লীন তাপ বলছে, তার লীন তাপের অর্থই হচ্ছে আমরা বুঝি সুপ্ত তাপ। তাহলে সুপ্ত তাপের ক্ষেত্রে আমরা এনট্রপির পরিবর্তনের সূত্র কি জানি বলো, যে আমরা জানি এই যে ডিএস ইকুয়াল টু হচ্ছে কতটুক, দেখো ডি কিউ ভাগ টি। তো ডি কিউকে কী লেখা যায়, এম এল এ ভাগ হচ্ছে কি টি না। তো এই যে লীন তাপ মানে হচ্ছে গলনের সুপ্ত তাপ। তাহলে এই জায়গায় এই জন্য হচ্ছে আমরা কি ব্যবহার করলাম, এল এফ ব্যবহার করলাম। তাহলে এম এর ভ্যালু কত, 828। এই যে এল এফ এর ভ্যালুটা কত দেখো, 5.86, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো যে এইটা তুমি কত লিখতে পারলা, 5.86। আর এই যে এইটা হচ্ছে কত দেখো, এখানে কি বলা আছে, টেম্পারেচারের কথা। তাহলে টেম্পারেচারের কথাটা কত বলা আছে, টেম্পারেচারের কথাটা বলা আছে 600। তাহলে এইটুক হিসাব করলে তুমি কতটুক পাও। এখন এককটা তুমি কাতি পাবা, আগে পাইতাম আমরা জুল পার কেজিতে, আর এখন পাবো কাতি দেখো জুল পার হচ্ছে কেলভিন মানে ছিল দেখো। তাহলে এই যে এই জায়গা থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি ক্যালোরি পার হচ্ছে কি, দেখো ক্যালোরি পার হচ্ছে কেলভিন হয়ে যাবে এই জায়গাটা, ঠিক আছে। তাহলে এইটা হবে ক্যালোরি পার কত, পার হচ্ছে কেলভিন। বলো এইটুক কি হয়, কত হয় এটা, মানে জুল পার কেলভিন হয় এর একক। তো এখানে আমরা ক্যালোরিতে নিচ্ছি, এই জন্য ক্যালোরি পার কেলভিন পাবো। তাহলে এইটুক হিসাব করলে কতটুক পাবো, হিসাব করতেছো তোমরা? $8.086, তাহলে এত ক্যালোরি পার কত কেলভিন। তাহলে এটাই তো অ্যান্সার, এটাই বলছে। এখন এই ম্যাথগুলো আমি করাইতেছি কেন, যে এত ছোট ছোট ম্যাথ, এই ম্যাথগুলো তো পারবা। এই যে তোমাদের অঙ্ক দেখেই হচ্ছে ভয় হবে এই ম্যাথগুলো না করলে। কোথায় ভয় হবে, এই যে তুমি লীন তাপ দেখছো, লীন তাপ কখনো শোনো নাই, তুমি তখন কি করবা, তুমি তখন এই ম্যাথটা পারবা না। এই 4 গ্রাম মোল যদি এভাবে লেখা থাকে তাহলে ভরটা কিভাবে নির্ণয় করতে হয় এটা তুমি জানো না, যে 1 মোল ভরের সাথে তখন গুণ দেওয়া লাগবে এটা।
তাহলে এই যে এই বিষয়গুলো তখন আস্তে আস্তে কি এখন একবার করতেছো দেখবা যে এখন কি সোজা লাগতেছে এই জিনিসগুলো। দেখো পরবর্তী ম্যাথ কি বলা হচ্ছে, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 273 গ্রাম বরফকে একই তাপমাত্রার পানিতে রূপান্তর করা হলে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে কি কত। ঠিক আছে, এই যে তাহলে এখান দেখো এটা তাপমাত্রার পরিবর্তন হবে না, এটা হচ্ছে এনট্রপির পরিবর্তন হবে। আমরা তো এনট্রপি করতেছি, তাহলে এই জায়গায় কি এনট্রপির পরিবর্তন হচ্ছে কত, এটা হবে। তাহলে এখানে দেখো যে মনে করো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি ছিল, পানি ছিল, কত গ্রাম পানি, 273 গ্রাম পানি। তাহলে এই যে এখানে হচ্ছে 273 গ্রাম কি আছে, পানি আছে। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার। ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে বরফ বানাবো একই তাপমাত্রার। তাহলে আমরা এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে কি বানাবো, বরফ বানাবো। তাহলে বরফও 273 গ্রামই হবে। তো এখানে এনট্রপির পরিবর্তনটা কত, তাহলে এখানে এম এর ভ্যালু তুমি জানো, এম এর ভ্যালুটা তুমি কত জানো, দেখো এম এর ভ্যালুটা জানো 200 কত 73 হচ্ছে গ্রাম। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে টি ইকুয়াল টু কত, দেখো টি ইকুয়াল টু হচ্ছে 273 কি কেলভিন। এখন তুমি দেখো তো এখানে কি তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, হচ্ছে না। তাহলে এটা কোন সূত্র ইউজ হবে, সুপ্ত তাপের। তাহলে এখানে তুমি এই যে এল এফ ইকুয়াল টু কত জানো, 3,36,000 জুল পার কি দেখো কেজি, এটা জানো। তুমি বের করবা কি, তুমি বের করবা এনট্রপির পরিবর্তনের মান। তাহলে ডিএস ইকুয়াল টু তুমি কত জানো, এম এল এফ ভাগ কত, ভাগ হচ্ছে টি। তাহলে এম এর ভ্যালুটা কত 273, এল এফ এর ভ্যালুটা কত, দেখো যে 3,36,000। যদি প্রশ্নে এল এফ এর ভ্যালু দেওয়া থাকে তাহলে তোমাকে সেটাই বসাতে হবে। আর টি এর ভ্যালুটা কত, দেখো 273। তাহলে এই জায়গা থেকে এটা কি লেখা যায়, 3.36 ইন্টু 10⁻⁵। তাহলে এই যে জুল পার কত কেলভিন। তাহলে এরকম ছোট ছোট অঙ্কগুলো থাকবে এমসিকিউ, এগুলা হচ্ছে সিকিউ থাকার মানে এতে থাকার সম্ভাবনা কম লিখিততে। দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত, পারবা? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে এনট্রপির হচ্ছে পরিবর্তনটা কত, এই পরিবর্তনটা তোমাকে কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। কেমনে করবে এটা, কিভাবে করবে এটা বলো। কয়টা ধাপ হবে এখানে, দুইটা। এখানে পানি আছে মনে করো, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে পানি, পানিটা কাতি পরিণত হবে, পানিটা পরবর্তীতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে পানিতে পরিণত হবে। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা তখন কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে বরফে কি হবে, বরফে হচ্ছে পরিণত হবে। তাহলে তুমি দেখো যে এইটার জন্য তুমি একটা এনট্রপির পরিবর্তন পাবা, এইটার জন্য তুমি একটা এনট্রপির পরিবর্তন পাবা। এই দুটা তোমাকে কি করা লাগবে, যোগ করা লাগবে। তো এই যে এখান যে তুমি করতেছো এই জায়গায় কি হইতেছে দেখো তো, এই জায়গায় টি কিন্তু কি চেঞ্জ হইতেছে, ঠিক আছে। আর এই জায়গায় কি হইতেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 0, তাহলে টি হচ্ছে কি এখানে, এখানে টিটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে না। তাহলে এখানে হচ্ছে চেঞ্জ আর এখানে হচ্ছে কি দেখো এখানে হচ্ছে কনস্ট্যান্ট। তো যে জায়গায় চেঞ্জ হয় সেই জায়গার ক্ষেত্রে আমরা কি জানি, তাহলে তাপমাত্রা এইটা কত দেখো T1 আর এইটা কত দেখো তো, এইটা হচ্ছে T2, ঠিক আছে না। তাহলে 100 ডিগ্রি থেকে 0 ডিগ্রি আসছে, তাহলে এখান থেকে তুমি T1 ইকুয়াল টু কত লিখতে পারবা, 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু যেটাকে কত লেখা যায় 373 কত কেলভিন। দেখো T2 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস যেটাকে কত লেখা যায় দেখো 273 কত দেখো 273 হচ্ছে কেলভিন। এস এর ভ্যালু জানো পানির ক্ষেত্রে 4200 জুল পার কেজি পার হচ্ছে কি দেখো পার হচ্ছে কেলভিন, এটা তুমি জানো। এই জায়গা থেকে তাহলে তুমি কি বের করবা, DS1টা হচ্ছে কত আগে বের করে নাও। তাহলে DS1 ইকুয়াল টু হচ্ছে কত, DS1 ইকুয়াল টু আমরা জানি MS লন হচ্ছে কত দেখো
T2 ভাগ হচ্ছে কত T1, এটা জানি আমরা। তাহলে ms ln T2 ভাগ T1 যদি হয়, তাহলে m এর ভ্যালুটা কত এখানে? m এর ভ্যালুটা হচ্ছে 1 কেজি বলছে, তাহলে এই যে এখানে 1 বসায় দাও, এটা হচ্ছে 4200। এখন তুমি বলো ln T2 এর ভ্যালুটা কত? T2 এর ভ্যালুটা হচ্ছে 273, আর T1 এর ভ্যালুটা কত? T1 এর ভ্যালুটা হচ্ছে 373। তাহলে এইটুক যদি হিসাব করো তাহলে কত জুল পাও? জুল পার কেলভিন পাও। কতটুক পাও? হ্যাঁ, মাইনাস আসলে প্রবলেম নাই, মাইনাসও আসতে পারে, এটা তো মাইনাসে। মাইনাস 1315। তাহলে এটা কি পেয়ে গেলাম দেখো, এটা হচ্ছে জুল পার কেলভিন পেয়ে গেলাম, এটা হচ্ছে DS1 এর ভ্যালু পেলাম। দেখো DS2 এর যে ভ্যালুটা, এটা কি আমাদের কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে? হয় নাই। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? এই যে DS2, তাহলে ml হচ্ছে কত? F ভাগ হচ্ছে T। m এর ভ্যালুটা কত এখানে বলো? 1 কেজি। তাহলে এই জায়গায় কত বসে যাবে? 1 বসে যাবে। এখন তুমি দেখো এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে, এটা পানি থেকে বরফ হইতেছে না বরফ থেকে পানি হইতেছে? বলো এটা পানি থেকে বরফ হইতেছে, মানে চক্রটা কোন দিকে ঘুরতেছে? উল্টা দিকে ঘুরতেছে। তার উল্টা দিকে ঘোরার কারণে আগে থেকে তোমাকে একটা মাইনাস দিতে হবে এখানে, বুঝতে পারছো? যদি বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় আসে, মনে করো যে T1 থেকে যদি T2 যায়, আর যদি T1টা T2 এর চাইতে বড় হয়, তাহলে তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে উল্টো প্রক্রিয়া। তখন তুমি যদি সুপ্ত তাপের ক্ষেত্রে হিসাব করো, তাহলে আগে থেকে একটা কি দিতে হবে? মাইনাস তোমাকে দিয়ে দিতে হবে সুপ্ত তাপের ক্ষেত্রে। তাহলে এই যে 1 ইন্টু হচ্ছে কত? 3,36,000, ঠিক আছে। আর নিচে হচ্ছে কত দেখো? টি এর ভ্যালুটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 273 কেলভিন। তাহলে এইটুক হিসাব করলে কতটুকু পাবো? তাহলে এখানে একটা ঋণাত্মক চিহ্ন, আর 1200 কত? 30.77। তাহলে জুল পার হচ্ছে কেলভিন পেয়ে গেলাম। তাহলে অতএব টোটাল এনট্রপির পরিবর্তন DS ইকুয়াল টু কত? DS1 প্লাস হচ্ছে DS কত? 2। দেখো DS1 এর ভ্যালু আমরা কত পাইছিলাম? 1300 পাইছিলাম, আর এটা কত? 1200 হচ্ছে কত? 30 দশমিক কত দেখো? 77। তো এদের সামনে একটা কি হবে? ঋণাত্মক চিহ্ন হবে না? দুই জায়গাতেই কি ছিল? দুই জায়গাতেই হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা যদি কি করি, এখানে ঋণাত্মক চিহ্ন দিয়ে দিই, আগে একটা দিয়ে দিই তাহলে হবে, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি যেহেতু। তাহলে এটা কি দেখো? মাইনাস 1300 প্লাস হচ্ছে কত? 1230 দশমিক এত। তাহলে এইটা যদি যোগ করো, তাহলে মাইনাস 2530 দশমিক কত? 77 জুল পার কেলভিন। এখন কথা হচ্ছে যে আমরা কি এটা মাইনাসে রাখবো? হ্যাঁ, এভাবে তুমি মাইনাসে রাখবা। এই অঙ্কটা দেওয়ার কারণই হচ্ছে এটা, যে তোমার যদি মাইনাস আসে তাহলে মাইনাস, আর তুমি যদি উল্টো দিকে প্রক্রিয়ার আসো তাহলে সুপ্ত তাপের ক্ষেত্রে তুমি কি করবা? তুমি হচ্ছে সূত্রের সামনে একটা আগে থেকে মাইনাস দিয়ে দেবা। হয়েছে? পারবা? এই যে তুমি দেখো পানি থেকে যখন হচ্ছে কি, পানি কম তাপমাত্রা থেকে যদি বেশি তাপমাত্রা হয়, মনে করো জিনিসটা হচ্ছে কি, যে পানি থেকে যখন বরফ হবে তখন সেটা হচ্ছে উল্টো, আর বরফ থেকে পানি যদি হয় তাহলে সেটা হচ্ছে কি ঠিক। বরফ থেকে তো হ্যাঁ, বাষ্প থেকে পানি উল্টো। এখানে কি হয় সাধারণত? বাষ্প থেকে যখন পানিতে আসে তখন সে তাপ ছাড়া আসে না, আবার দেখো পানি থেকে যখন সে বরফ হয় তখন সে তাপ ছাড়ে না।
এই যে তাপ ছাড়ার কারণে এখানে একটা তোমাকে কি আগে থেকে ঋণাত্মক চিহ্ন বসাই দিতে হয়। ওই জন্যই হচ্ছে আমরা কি করব, একটা ঋণাত্মক চিহ্ন হচ্ছে বসাই দেব। এটা দেখো 225 গ্রাম ভরের, তাহলে কত গ্রাম ভরের কথা বলা আছে এখানে? 225 গ্রাম ভরের কথা বলা আছে। পারবা এই ম্যাথটা দেখো তো? কেন যদি ফেলাই দেয় উপর থেকে তখন কি করবা তুমি? এই টাইপের ম্যাথ দিতে পারে না, সোজা তো একই জিনিস, জাস্ট একটু চিন্তা ভাবনা করো তাহলেই হবে। হুম 10%টা মাইনাস করে দিতে হবে। এ শর্মিষ্ঠা বুঝছো? পড়ছো অঙ্কটা? না বুঝলে বলো, করে দেই। এখন দেখো, আগে বোঝো। তাহলে আমি জাস্ট হচ্ছে একটু বোঝাই দিই তাহলে। 225 গ্রাম ভরের এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বরফ একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দিলে মাটিতে পড়ার পর শক্তির সংরক্ষণশীলতার নীতির কারণে বরফ খণ্ডটি 10% গলে যায়। তাহলে বরফ খণ্ডটি এই যে এখানে দেখো কত পার্সেন্ট হচ্ছে গলে যায়? 10% হচ্ছে গলে যায়। তাহলে 10% গলে গেলে 10% গলে যায়, তাহলে 10% গলে যায়, এটার অর্থ কি? 200 এই যে 25 এর হচ্ছে কত পার্সেন্ট? এর হচ্ছে 10%। তাহলে 225-এর 10% সমান হচ্ছে কত? 22 দশমিক হচ্ছে কত? 5 না? তাহলে এই যে 225 গ্রামের 10% মানে হচ্ছে 22 দশমিক কত? 5 গ্রাম। তাহলে এখান থেকে তুমি কি বুঝলা? যে 22.5 গ্রাম হচ্ছে এখানে কি হলো? গলে গেল। তাহলে অতএব এই জায়গা থেকে মাটিতে পড়ার পর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কত হবে? তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা যে মাটিতে পড়ার পর, তাহলে মাটিতে পড়ার পর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে কি? তাপমাত্রার বরফ। তো এই যে মাটিতে পড়ার পর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ এম ইকুয়াল টু কত থাকবে? 225 থেকে তুমি কি বাদ দাও? যে 22.5 বাদ দাও, এত গ্রাম। তাহলে এই জায়গা থেকে থাকে 202 দশমিক কত দেখো 5 গ্রাম। তাহলে এতটুকু কি? এতটুকু হচ্ছে বাকি থাকবে। এখন এটাকে তুমি যদি কেজিতে নাও তাহলে তুমি কি পেয়ে যাবে? 0. কত হয়? 0.2025 না? তাহলে এত কেজি তুমি পেয়ে গেলে। যেহেতু আমাদের কেজিতে নেওয়া লাগবে তাই আমরা আগে থেকে কেজিতে নিয়ে নিলাম। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে হতে কতটুকু হচ্ছে করা হয়েছে দেখো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হইতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হতে কতটুকু হচ্ছে আমাদের কি এন্ট্রপির পরিবর্তন হবে সেটা একবার নির্ণয় করব। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হতে কতটুকু হচ্ছে কি এই যে এন্ট্রপির পরিবর্তন হবে সেটা একবার নির্ণয় করব। তারপর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাতি বাষ্পে পরিণত হতে কত এন্ট্রপির পরিবর্তন হবে সেটা একবার নির্ণয় করব। তাহলে আমরা কি কি বললাম বলো? এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, এইটা কি হবে? এইটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে পানিতে রূপান্তর হবে, 1 নম্বর কথা। এটার জন্য একবার বের করব আমরা এই যে এটা, সেটা কত পাবো? মনে করো DS1 পাইলা। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই যে এই পানিটা আবার কি হবে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 0 ডিগ্রি সেলসিয়াসেরটা এবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি হবে? পানি হবে। এই যে এইটা কত পাবা? DS2। এবার দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা
100°C তাপমাত্রার হচ্ছে কাতি পরিণত হবে, সেটা হচ্ছে বাষ্পে পরিণত হবে। এইটা হচ্ছে কতটুকু দেখো, এইটা হচ্ছে DS3। এখানে তোমাকে কি বলছিল, এই যে বাকি যে বরফ খণ্ডটা থাকবে ওই খণ্ডটা 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত হতে এনট্রপির পরিবর্তনটা কত হবে। তাহলে তুমি এবার কি করবা, তুমি যদি এই যে মোট ডিএসটা বের করো তাহলে তুমি কি করবা, এই যে ওখান থেকে DS1 DS2 আর DS3 এই তিনটা যোগ করলে তুমি মোট হচ্ছে কি এনট্রপির পরিবর্তনটা পেয়ে যাবে না। তাহলে এগুলা প্রত্যেকটার ক্ষেত্রে ভর কোনটা হবে, এই যে এম এর মানটা হবে এই যে যতটুকু বাকি ছিল 0.2025 কত কেজি। এই যে এটা হচ্ছে কি হোমওয়ার্ক, বুঝছো? ফুল PDF দিয়ে দেবো, প্রবলেম নাই। তুমি দেখো -10°C তাপমাত্রার 20 গ্রাম বরফকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত। তাহলে এটা কত ধাপে হবে, -10°C তাপমাত্রার হচ্ছে কি, এই যে দেখো বরফ, এই বরফটা প্রথমে কাতি পরিণত হবে, দেখো হ্যাঁ 0°C তাপমাত্রার হচ্ছে বরফে পরিণত হবে। আমি শুধু স্টেপগুলো লিখে দিতেছি। 0°C তাপমাত্রার বরফটা 0°C তাপমাত্রার কি হবে, পানি হবে। 0°C তাপমাত্রার পানিটা 100°C তাপমাত্রার কি হবে, দেখো পানি হবে। 100°C তাপমাত্রার পানিটা কি হবে তখন, কি বলছে তোমাকে, বাষ্পে না। তাহলে 100°C হচ্ছে তাপমাত্রার কি হবে, বাষ্পে পরিণত হবে। তাহলে কয়টা ধাপ, 4টা। তাহলে এখানে হচ্ছে DS1, এটা হচ্ছে DS2, এটার ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন পাবা DS3, আর এটার ক্ষেত্রে কি পাবা দেখো DS4। তাহলে এই 4টা তুমি যদি যোগ করো তাহলে তুমি কি পেয়ে যাবে, টোটাল এনট্রপির পরিবর্তন পাবা না। এই 4টা যদি যোগ করো তাহলে তুমি টোটাল এনট্রপির পরিবর্তন পেয়ে যাবে। তাহলে এটাও কি, এটাও হচ্ছে হোমওয়ার্ক। যেগুলো হচ্ছে এই টাইপের সেগুলো আর করে দেবো, যেগুলো দেখবো যে পারবা না ওগুলো হচ্ছে করে। দেখো 0°C তাপমাত্রার 505 গ্রাম বরফকে 47.5°C তাপমাত্রার হচ্ছে 4.8 কেজি পানির সাথে মেশানো হলো, মিশ্রণের মোট এনট্রপির পরিবর্তনটা কত। তাহলে তোমাকে কি বলছে, মিশ্রণের মোট হচ্ছে এনট্রপির পরিবর্তনটা তোমাকে হচ্ছে নির্ণয় করতে বলছে। তাহলে এখন জিনিসটা হচ্ছে কি, এটা কিভাবে করবা, দেখো যে এইটা হচ্ছে একটা কি বরফের খণ্ড, যেটার ভর হচ্ছে কত গ্রাম, 505 গ্রাম। এই যে এটা হচ্ছে 0°C তাপমাত্রার বরফ। স্টেপ বাই স্টেপ করা লাগবে না এটা। তো আগে তো তোমার জানা লাগবে যে মিশ্রণের তাপমাত্রাটা কত, মিশ্রণের তাপমাত্রা বের করা লাগবে না তোমাকে, তোমাকে হ্যাঁ এইটার মতো করে, তাহলে এটা ও হ্যাঁ ওইটা ভুল করছো তুমি। তাহলে ওইটাকে আগে কি করতে হবে, আগে মানে পানিতে পরিণত করতে হবে তারপর। কিন্তু এখানে তোমার যে হ্যাঁ ওইটার মতো করেই, কিন্তু এখানে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাকে আগে হচ্ছে মিশ্রণের তাপমাত্রাটা বের করতে হবে। বুঝতে পারছো কি, মিশ্রণের তাপমাত্রাটা তোমাকে কি করা লাগবে, মিশ্রণের তাপমাত্রাটা তোমাকে হচ্ছে বের করা লাগবে এই জায়গায়। কারণ মিশ্রণের তাপমাত্রা পাওয়ার কারণেই তুমি হচ্ছে তখন কি হবে, এই যে 4.8 কেজি পানিটা তখন ওই মিশ্রণের তাপমাত্রায় আসবে, আর এটা তখন ওই তাপমাত্রায় যাবে। মানে জিনিসটা হচ্ছে এরকম, দেখো 505 গ্রাম এর একটা হচ্ছে কি, এটা হচ্ছে বরফের টুকরা না, এই বরফের টুকরাটা কত °C তাপমাত্রার, 0°C। তাহলে এই আগে 0°C তাপমাত্রার কি হবে, পানি হবে। বুঝতে পারো নাই, তাহলে এই আগে কাতি পরিণত হবে, এ আগে পরিণত হবে 0°C তাপমাত্রার হচ্ছে পানিতে। এখন এই 0°C তাপমাত্রার পানিটা তখন কি হবে, দেখো এই যে মিশ্রণ তুমি যদি মিশাও না, যে এই যে এই পানির ভেতর, এই যে এখানে দেখো যে এখানে কত কেজি পানি ছিল, 4.8 কেজি। তো এই 4.8 কেজি পানির ভেতর তুমি যদি এই যে 505 গ্রামের হচ্ছে কি এই বরফটা মিশাও, তাহলে মিশ্রণের তাপমাত্রা কত হবে আমরা জানি না, তাহলে আমরা ধরে নিলাম থিটা। তাহলে এই যে এই 0°C তাপমাত্রার পানিটা তখন আর কাতি পরিণত হবে,
তখন এটা হবে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে, ঠিক আছে, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। আর এই যে দেখো এখানে এই যে 4.8 কেজি পানি দেখতেছো না, এই পানিটা কাতি হবে, এই পানিটা তখন এই যে এই দিকে আসবে, তাহলে এটাও তখন থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে হবে। তাহলে দেখো এইটার ক্ষেত্রে তুমি যেটা পাবা এটা হচ্ছে ডিএস এর মান পজিটিভ পাবা, এইটার ক্ষেত্রে ডিএস এর মানটা কি পাবা পজিটিভ, কিন্তু এই যে এই DS3 এটা কি পাবা দেখো তো, DS3টা তুমি নেগেটিভ পাবা না, বলো এটা হচ্ছে উল্টো দিকে আসতেছে না, বোঝা গেল কি, এটা হচ্ছে উল্টো দিকে আসতেছে, তাহলে এটা তুমি অটোমেটিক নেগেটিভ পাবা। কিভাবে পাবা, কারণ এই যে 4.8 কেজি পানি হচ্ছে কি মিশাইছো তুমি কত ডিগ্রি, 47 ডিগ্রি, 47.5 ডিগ্রি সেলসিয়াসের। তো এই যে এই তাপমাত্রার পানিটা আছে না, এই তাপমাত্রার পানির চাইতে এই যে থিটার মানটা হচ্ছে কম হবে এই তাপমাত্রার চাইতে, তখন তুমি অটোমেটিক এই মানটা কি পেয়ে যাবে, ঋণাত্মক পেয়ে যাবে। তাহলে এখানে তোমার প্রথমত দরকার এই যে এই থিটা নির্ণয় করা, মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করা। তাহলে তুমি যদি এখানে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করো তাহলে কিভাবে নির্ণয় করবে, দেখো বরফটা পানিতে রূপান্তর হবে, তাহলে এটার জন্য তোমার তাপ প্রয়োজন কতটুকু, H1। এই যে এই পানিটা হচ্ছে এতে রূপান্তর হবে, তাহলে কতটুকু তাপের প্রয়োজন, দেখো H2। তাহলে এই যে এই বরফটা যতটুকু তাপ হচ্ছে গ্রহণ করবে এই থিটা ডিগ্রি সেলসিয়াস হইতে, এই পানিটা ততটুকু তাপ হচ্ছে ছাড়বে না থিটা ডিগ্রি সেলসিয়াস হইতে। কথাটা কি বুঝতে পারছো, বরফটা পানিতে রূপান্তর হইতে, এই যে থিটা ডিগ্রি সেলসিয়াসের পানিতে রূপান্তর হইতে যতটুকু তাপ সে কি করবে, যতটুকু তাপ সে গ্রহণ করবে, এই যে এইটা ততটুকু হচ্ছে তাপ কি করবে, ততটুকু হচ্ছে তাপ ছাড়বে না। এই যে এই পানিটা হচ্ছে কাতি, এই যে 4.8 কেজির পানিটা 47.5 ডিগ্রি সেলসিয়াসের পানিটা থিটা ডিগ্রি সেলসিয়াসে রূপান্তর হইতে ততটুকু তাপ ছাড়বে না। তাহলে এই জায়গা থেকে তুমি কি লিখতে পারবা, দেখো তুমি লিখতে পারবা এই যে দেখো যে DQ, তাহলে প্লাস DQ1 দিই আমরা, তাহলে এই যে DQ1 ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা, DQ2 লিখতে পারবা না, এই দুটার মান সমান না। DQ1টা কত, দুইটা ধাপে হয়েছে, একটা H1 আর একটা কত দেখো H2, তাহলে তুমি এই জায়গা থেকে লিখতে পারবা H1 প্লাস হচ্ছে H2 ইকুয়াল টু কত, দেখো ইকুয়াল টু হচ্ছে H3। তুমি দেখো H1টা কি, এটা বরফ থেকে পানি হয়েছে, তাপমাত্রার পরিবর্তন হয় নাই, তাহলে তাপমাত্রার পরিবর্তন যদি না হয় তাহলে আমরা কি লিখতে পারবো, MLF লিখতে পারবো না, দেখো এটা লিখতে পারবো। আর এইটার ক্ষেত্রে কি লিখতে পারবো, MS ডেল থিটা, এটা লিখতে পারবো, ঠিক আছে না, MS কত দেখো MS ডেল থিটা লিখতে পারবো। আর এটার ক্ষেত্রে কি লিখতে পারবো আমরা, MS ডেল থিটা, কিন্তু এটার ডেল থিটার মানটা কত, এটার ডেল থিটার মানটা হচ্ছে আগে ছিল 47.5 ডিগ্রি সেলসিয়াস, এখন হয়েছে কত, এখন হয়েছে থিটা ডিগ্রি সেলসিয়াস, তাহলে 47.5 মাইনাস হচ্ছে থিটা। তাহলে পরের লাইনে তুমি কি লিখতে পারবা, এখান থেকে দেখো এই জায়গা থেকে তুমি হচ্ছে ভ্যালুগুলো যদি বসাই দাও, তাহলে এম এর ভ্যালুটা কত 505 গ্রাম ছিল, তাহলে 0.50 হচ্ছে 5 কেজি, আর এটার হচ্ছে সুপ্ত তাপ কত 3,36,000, বুঝলা। আর প্লাস হচ্ছে এখান দেখো যে এইটার ভ্যালুটা কত, এই যে এম এর ভ্যালু একই 0.50 হচ্ছে কত 5, আর এর মান হচ্ছে 4200, তাহলে 0.505 ইন্টু হচ্ছে কত দেখো, ইন্টু হচ্ছে 4200, আর এখানে কত তাপমাত্রা হয়েছে থিটা, আগে ছিল কত 0, তাহলে বড় তাপমাত্রা থিটা, ছোট তাপমাত্রা 0 বসাই দিলাম। আর এই যে পানির ক্ষেত্রে দেখো পানিটা কত কেজি ছিল, এই যে 4.8 কেজি, তাহলে পানির ক্ষেত্রে ভরটা কত হবে 4.8 ইন্টু 4200, তাহলে এটা বড় তাপমাত্রা কত 47.5, এইটা কমে কাতি হয়েছে, এইটা কমে হচ্ছে থিটা হয়েছে, তাহলে এটা কত 47.5 মাইনাস থিটা। এখানে সবসময় বড় তাপমাত্রা থেকে ছোট তাপমাত্রাটা কি করবা, বাদ করবা এগুলার ক্ষেত্রে। তাহলে এইটুক যদি হিসেব করো, এইটা হিসেব করো কতটুকু পাও, এটা গুণ করো, গুণ করো, এটা কত পাইছো, 0.505 ইন্টু 3,36,000, ক্যালকুলেটারটা নাই কেন, তাহলে এত জুল পাইলা। এখান দেখো 0.505 ইন্টু 4200 যদি করো তাহলে কত পাবা,
তাহলে 2100 কত দেখো 2121 হচ্ছে থিটা ইকুয়াল টু দেখো 4.8 এর সাথে যদি 4200 গুণ করো তাহলে কত পাবো 4.8 ইন্টু 4200 ইন্টু 47.5 করো তাহলে কত পাবো 47.5 কত এরকম হ্যাঁ ঠিক আছে এরপর দেখো তুমি 4.8 কে 4200 দ্বারা গুণ দাও তাহলে কত পাবো না তাহলে 20,160 আর এই যে এখানে কত আছে থিটা আছে তাহলে এই যে এই জায়গায় থিটা তাহলে এখন থিটাগুলো যদি একদিকে নেই তাহলে এখানে কত আছে 2121 থিটা প্লাস হচ্ছে 20,160 হচ্ছে কত দেখো 60 হচ্ছে থিটা ইকুয়াল টু এখানে কত দেখো যে 9,57,600 আর ওই যে ওইটা এদিকে মাইনাস হবে 1,69,600 কত দেখো 80 তাহলে এখানে দেখো এই দুটা যোগ করলে কত হয় 7,87,900 কত দেখো 20 তাহলে এখান থেকে যদি আমরা থিটা নির্ণয় করি তাহলে থিটা ইকুয়াল টু কত পাও এটাকে এটা দ্বারা ভাগ দাও তাহলে আমরা থিটার ভ্যালুটা পেয়ে যাব তাহলে 35.36 ডিগ্রি সেলসিয়াস এটাকে যদি আমরা কেলভিনে নিই তাহলে কত পাবো হুম 308.36 তাহলে এই জায়গা থেকে দেখো 308 হচ্ছে আমরা কি পেয়ে গেলাম 36 কেলভিন পেয়ে গেলাম তাহলে এইটা কিসের তাপমাত্রা বলো এখানে এটা তুমি হচ্ছে মিশ্রণের তাপমাত্রা কেবল পাইলা বুঝতে পারছো তাহলে মিশ্রণের কি মিশ্রণের হচ্ছে তাপমাত্রা তো আমাদের দেখো এই যে প্রথম ধাপে এনট্রপির পরিবর্তন বের করতে কি আমাদের মিশ্রণের তাপমাত্রা লাগবে না আমরা এটাও জানি তাহলে এই যে প্রথম ধাপের ক্ষেত্রে তুমি এটা সহজে নির্ণয় করতে পারবা তাহলে DS1 ইকুয়াল টু কি DS1 এর ক্ষেত্রে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে কাতি পানিতে পরিণত হবে তাহলে এই যে এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাতি পরিণত হবে দেখো এটা হচ্ছে পানিতে পরিণত হবে তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা DS1 ইকুয়াল টু কতটুকু লিখতে পারবা DS1 ইকুয়াল টু তুমি সরাসরি লিখতে পারবা না এটা যে mLF ভাগ হচ্ছে কত টি তাহলে m এর ভ্যালুটা কত 505 গ্রাম 505 গ্রাম সমান হচ্ছে 0.505 আর LF এর ভ্যালু কত দেখো 3,36,000 এটা তুমি জানো ঠিক আছে না তাহলে এই জায়গা থেকে তুমি জানো যে 3 লক্ষ কত দেখো 3 লক্ষ হচ্ছে 36,000 আর নিচে হচ্ছে কিসের ভ্যালু দেখো টেম্পারেচার কত 273 কেলভিন তাহলে এই যে এই ভ্যালুটা আমরা কি পেয়ে যাব প্রথম ক্ষেত্রে হচ্ছে আমরা কি পেয়ে গেলাম এনট্রপির পরিবর্তন পেয়ে গেলাম কতটুকু পাও এটা 621.538 হচ্ছে কি পেয়ে গেলাম জুল পার হচ্ছে কেলভিন পেয়ে গেলাম এটা DS1 পেলাম এখন তুমি দেখো তো এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা কাতি পরিণত হবে এবার এই যে তুমি এখানে যে তাপমাত্রা পাইলা না এই যে দেখো যে 35.36 ডিগ্রি সেলসিয়াস তাহলে এই যে দেখো যে 35 হচ্ছে কত 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হচ্ছে পানি পাইলা তাহলে এই যে এইটা কি হবে এবার হচ্ছে এই পানিতে পরিণত হবে না তাহলে এই জায়গা থেকে আমরা কি করব DS2 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো বলো এখানে হচ্ছে আমরা এটা লিখতে পারবো না যে ms ln T2 ভাগ কত দেখো T2 ভাগ হচ্ছে T1 তাহলে T2 কোনটা এটা হচ্ছে T2 এটা হচ্ছে কত T1 তাহলে m এর ভ্যালু কত m এর ভ্যালু জানো 0.50 হচ্ছে 5 আর s এর ভ্যালু হচ্ছে কত 4200 আর ln T2 এর ভ্যালুটা কত বলো এই জায়গা থেকে T2 এর ভ্যালুটা হচ্ছে এই যে 35.36 ডিগ্রি সেলসিয়াস যেটাকে আমরা কত বলতে পারবো 308 হচ্ছে 36 তাহলে এই যে 308 কত দেখো এই যে 36 হচ্ছে ডিগ্রি সেলসিয়াস আর নিচে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন তাহলে এটা বের করলে কত পাবো
258.33 জুল পার হচ্ছে কেলভিন। তাহলে এটা তুমি কি পেয়ে গেলা, এইটা তুমি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে পাইলে। এখন কি হবে বলতো, এখন হচ্ছে এই যে এখানে যে পানি ছিল না, এই যে এই জায়গায় যে পানি ছিল না, কত কেজি পানি ছিল দেখো, প্রশ্নে বলা ছিল 4.8 কেজি পানি। তো এই যে এই 4.8 কেজি পানি, যেটার তাপমাত্রা ছিল কত দেখো, যেটার তাপমাত্রা দেওয়া ছিল 47.5, তাহলে এই জায়গা থেকে 47.5 ডিগ্রি সেলসিয়াস। এই 47.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা কাতি পরিণত হবে, এই যে এই 35.36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে না। তাহলে এই জায়গা থেকে তুমি কি করবা, এই জায়গা থেকে এই যে 47.5 ডিগ্রি সেলসিয়াস, এটাকে এবার তুমি কি ধরো, এটা হচ্ছে T1, আর এবার এটাই কি হয়ে গেছে দেখো, এটাই T2 হয়ে গেছে। তাহলে এই যে 3 নম্বর স্টেপের ক্ষেত্রে, এই যে তৃতীয় ধাপের ক্ষেত্রে কি হবে, তৃতীয় ধাপের ক্ষেত্রে DS3 ইকুয়াল টু কি হবে, MS লন হচ্ছে T2 ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে T1। এবার বলো যে এই যে M এর ভ্যালুটা এবার কত, এবার কিন্তু 4.8 কেজি, আগের মতো আর ওইটা না। তাহলে এটা হচ্ছে কত দেখো, 4200। আর লন এই যে T2 এর ভ্যালুটা কত, 308 দশমিক কত দেখো 36। আর এখান দেখো T1 এর ভ্যালুটা কত, এই যে 47 দশমিক কত 5 ডিগ্রি সেলসিয়াস। 47.5 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে যদি আমরা করি তাহলে কত পাবো দেখো, 320 দশমিক হচ্ছে কত, 320.5 কত কেলভিন না। তাহলে এই জায়গা থেকে এখানে আমরা পেয়ে যাব কত, 320 দশমিক হচ্ছে কত 5 কেলভিন। তাহলে এইটা হিসেব করলে কত পাবো, হ্যাঁ এই যে এই জায়গাগুলোয় কি পাবা, মাইনাস পাবা। তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন যদি আমরা নির্ণয় করি তাহলে কত পাবো, এটা আমরা দেখব। তাহলে এটা মাইনাস কত, 78.47 জুল পার হচ্ছে কত, জুল পার হচ্ছে কেলভিন। তো এখান থেকে দেখো মোট এন্ট্রপির পরিবর্তন যেটা, সেটা হচ্ছে ডিএস ইকুয়াল টু কত লিখতে পারবো, DS1 প্লাস হচ্ছে DS2 প্লাস হচ্ছে কত দেখো, DS হচ্ছে 3। তাহলে DS1 এর ভ্যালুটা কত দেখো, DS1 এর ভ্যালুটা হচ্ছে 621 দশমিক কত দেখো 53 কত 8। এই যে DS2 এর ভ্যালুটা কত দেখো, 258 দশমিক কত দেখো 33। আর মাইনাস হচ্ছে কত দেখো, 778 দশমিক কত 47। তাহলে এই পুরোটা যদি যোগ করি তাহলে আমরা টোটাল এন্ট্রপির পরিবর্তন পাবো না, কত পাবো, 101.403। তাহলে এত কি পেয়ে গেলাম আমরা, জুল পার হচ্ছে কেলভিন পেয়ে গেলাম, এটাই আনসার। তাহলে আমাদের যদি এই যে এরকম মিশ্রিত করে কোনো কিছু, তাহলে আমাদের প্রথম টার্গেট হবে মিশ্রণের তাপমাত্রা বের করা। মিশ্রণের তাপমাত্রা বের করার পর তখন হচ্ছে যে কয়টা স্টেপে যেভাবে হয়েছে, বিপরীত দিকে হয়েছে না সামনের দিকে হয়েছে, এই যে এই সব কিছু দেখে তখন তোমাকে কি করা লাগবে, অ্যান্সার করা লাগবে। তাহলে এইটা বোঝা গেল কিভাবে কি করা লাগবে। তাহলে এই টাইপের ম্যাথগুলো কি করবা, এই টাইপের ম্যাথগুলো হচ্ছে এভাবেই করা লাগবে তোমার। বুঝছো, সব কিছু বুঝছো, এগুলা ঝামেলা আছে এটুকু কোনো